আমি শুরু করি। আমাদের আজকের টপিক হচ্ছে অ্যাস্থেটিক ডেন্টিস্ট্রি। অ্যাস্থেটিক ডেন্টিস্ট্রি আমাদের আজকের টপিক। এটা আমাদের ফাইনাল ইয়ারের একটা চ্যাপ্টার কনজারভেটিভ ডেন্টিস্ট্রিতে অপারেটিভে। তো আমরা সাধারণত যে বইগুলো পড়ি আমরা পড়ি হচ্ছে অপারেটিভ নিষেধাজ্ঞা। আর আমি এখানে আরেকটু অ্যাড করি, যারা পোস্ট গ্রাজুয়েশনে আছো তাদের জন্য এই বইটা খুব ইম্পর্টেন্ট। আর্ট অ্যান্ড সায়েন্স অপারেটিভ ডেন্টিস্ট্রি, রাইটার স্টুয়ার্ট বেড। এই বইটা ইম্পর্টেন্ট, গ্র্যাজুয়েশনের জন্য প্রয়োজন নাই, যারা পোস্ট গ্রাজুয়েশনে আছো তাদের জন্য এটা খুব জরুরি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা কথা না বলে একটু পড়ি, তারপর আবার কথা বলবো। অ্যাস্থেটিক ডেন্টিস্ট্রি আমাদের আজকের যে টপিকের মধ্যে যেগুলা নিয়ে আলোচনা করব সেখানে আছে অ্যাস্থেটিক ডেন্টিস্ট্রি। অ্যাস্থেটিক ডেন্টিস্ট্রির আরেকটু সফিস্টিকেটেড ফর্ম হচ্ছে কসমেটিক ডেন্টিস্ট্রি। তো অ্যাস্থেটিক ডেন্টিস্ট্রিকে মডিফাই ফর্মে আমরা কসমেটিক ডেন্টিস্ট্রিতে নিয়ে যাচ্ছি। এটার মধ্যে একটু ডিফারেন্ট আছে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। অ্যাস্থেটিক ডেন্টিস্ট্রির মধ্যে যে স্ট্রাকচারগুলো নিয়ে আমরা আলোচনা করি সেগুলো হচ্ছে দাঁতের সাইজ, দাঁতের শেপ, লিপ লাইন, দাঁতের ফর্ম, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। আর কিছু ট্রিটমেন্ট প্ল্যান এবং কিছু সিস্টেম আমরা শিখব। সেগুলোর মধ্যে ভিনিয়ারিং কি, ডায়াস্টেমা ক্লোজার কি, গাম স্মাইলিং কি, বা গাম ডিজাইন, এগুলো নিয়ে একটু আলোচনা করব আমরা, যেগুলো আমরা ফাইনাল ইয়ারে আমরা পড়ি। প্রথম হচ্ছে হোয়াট ইজ অ্যাস্থেটিক ডেন্টিস্ট্রি। তো ভূমিকা কিছু আছে। একটা ভূমিকা হচ্ছে অ্যাস্থেটিক ডেন্টিস্ট্রি ইজ এ ফিল্ড অফ ডেন্টিস্ট্রি অর ব্রাঞ্চ অফ ডেন্টিস্ট্রি কনসার্ন বা জড়িত স্পেশালি উইথ দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য ডেন্টিশন। আমরা ডেন্টিশনকে কিভাবে সাজাবো, ডেন্টিশনের ফর্মটা কিভাবে আসবে, সেটা হচ্ছে তার একটা পার্ট। অ্যাজ অ্যাচিভড থ্রু ইটস অ্যারেঞ্জমেন্ট, এটা কি অ্যারেঞ্জমেন্টে থাকবে, ফর্ম অ্যান্ড কালার, এবং দাঁতের কালারটা কি হবে। ইট ইজ নট অনলি কাভার্স দ্য ডেন্টিশন, ডেন্টিশন শুধু ইমপ্রুভ করছে না, বাট এইম অ্যাট বিউটিফিকেশন অফ দ্য ফেস এজ এ হোল। এটা দাঁতকে চেঞ্জ করছে, সাথে ফেশিয়াল ফর্মকেও চেঞ্জ করছে। ইটস প্রাইমারিলি ফোকাস অন ইমপ্রুভমেন্ট ডেন্টাল অ্যাস্থেটিক ইন কালার, পজিশন, শেপ, সাইজ, অ্যালাইনমেন্ট অ্যান্ড ওভারঅল অ্যাপিয়ারেন্স। তো ডেফিনেশন কিভাবে বলবো? অ্যাস্থেটিক ডেন্টিস্ট্রি ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দ্য আর্ট অ্যান্ড সায়েন্স of dentistry applied to create or enhance beauty of an individual within functional and physiological limit। তাহলে দাঁতের শেপ চেঞ্জ করছি, কিন্তু সেটাকে মেনটেন করতে হবে, ফাংশনিংও করতে হবে, যেন ফাংশন হয়, প্রপার ফাংশনিং হয় এবং ফিজিওলজিক্যাল লিমিট তার কন্ট্রোল হয়। এমন কিছু দিলাম, আমার শেপ চেঞ্জ হলো এবং আমার টিএম জয়েন্টে ব্যথা শুরু হলো, তাহলে ফিজিওলজিক্যাল লিমিট কন্ট্রোল হলো না। এ হচ্ছে ডেফিনেশন অফ অ্যাস্থেটিক ডেন্টিস্ট্রি। অ্যাস্থেটিক ডেন্টিস্ট্রির পিওর ফর্ম অর অ্যান্ড অ্যানাদার ফর্ম ইজ কসমেটিক ডেন্টিস্ট্রি। সে অ্যানাদার অর লার্জ ভেরিয়েশন। Cosmetic dentistry is generally used to refer to any dental work that improves the appearance of teeth, gums, and or bite. It primarily focuses on improvement in dental aesthetic in color, position, shape, size, alignment, and cervical overall smile appearance. Okay, cosmetic dentistry involves, এর মধ্যে কি কি আছে কসমেটিক ডেন্টিস্ট্রির মধ্যে? দ্য এডিশন অফ ডেন্টাল ম্যাটেরিয়াল টু টিথ অর গামস, এক্সাম্পল বন্ডিং ম্যাটেরিয়ালস, পর্সেলেইন ভিনিয়ার্স, লেমিনেশন, ক্রাউন ক্যাপ, গাম গ্রাফট, all are included in cosmetic dentistry. The removal of tooth structure is also included cosmetic dentistry, that is gingivectomy. Simple enameloplasty is also included in cosmetic dentistry.
neither adding nor removing dental materials. আমরা কোনো ধরনের অ্যাড না করেও একটা কসমেটিক ডেন্টিস্ট্রিকে পারপাস সার্ভ করতে পারি, সেটা হচ্ছে টুথ হোয়াইটেনিং অর ব্লিচিং। সেখানে আমরা হোয়াইটেনিং করতে পারি, লেজার দিয়েও করতে পারি, এবং গাম ডিপিগমেন্টেশনও করতে পারি লেজার দিয়ে। গামকে ডিপিগমেন্টেশন করলে গামের অ্যাপিয়ারেন্স চেঞ্জ হবে, সেটাও একটা কসমেটিক পার্ট। অর্থোডন্টিক ট্রিটমেন্ট অলসো part of cosmetic dentistry, that is straightening of the teeth. Straightening of the teeth accompanied by improvement in appearance of face, that is orthodontically corrected teeth, is also included cosmetic dentistry. Veneers, dental lamination, diastema closure is also related to cosmetic dentistry, and it is a part of conservative dentistry. Bite reclamation মানে বাইটকে পুনরায় সংশোধন করা, রিক্লেমেশন বাইট রিক্লেমেশন হচ্ছে বাইটকে আমরা পুনরায় জায়গায় আনবো। যেমন অনেকের বাইট ভার্টিক্যাল হাইটটা কমে যায়, কেন? অ্যাট্রিশনের কারণে, ব্রুক্সিজমের কারণে, বা অ্যাসিড রিফ্লাক্সের কারণে, অথবা যে দাঁত দিয়ে কাটছে বা গ্রাইন্ড করছে তার দাঁতের হাইটটা কমে যায়। তখন ভার্টিক্যাল হাইট কমে গেলে এই জায়গাটা এই তিনটা কোয়াড্রেন্ট, একটা কোয়াড্রেন্ট, দুইটা কোয়াড্রেন্ট আর তিনটা, এই কোয়াড্রেন্টটা হঠাৎ করে ছোট হয়ে যায়। তখন এই কোয়াড্রেন্টকে উঁচু করে আবার জায়গায় পজিশন আনতে হবে। দিস ইজ নোন অ্যাজ বাইট রিক্লেমেশন। আমি একটু পড়ি। ইজ ফর পেশেন্ট, বাইট রিক্লেমেশন ইজ ফর পেশেন্ট হু হ্যাভ হ্যাড ইয়ার্স অফ এক্সেসিভ ওয়ার, ক্ষয় হয়ে গেছে টু দেয়ার টিথ ডিউ টু গ্রাইন্ডিং অর অ্যাসিড রিফ্লাক্স ক্যান অল্টার দেয়ার ভার্টিক্যাল ডাইমেনশন, এবং আমরা এই ভার্টিক্যাল ডাইমেনশনকে অল্টার করব। দিস গিভস দেম এ ক্লোজড অর শর্টার লুক টু দেয়ার ফেস অ্যান্ড স্মাইল। যে শর্ট হয়ে গিয়েছিল এই ভার্টিক্যাল ডাইমেনশন কমার জন্য, সেটাকে আমরা বাড়াতে হবে, দেয়ার ফেস অ্যান্ড স্মাইল, বাই ওপেনিং আপ দেয়ার বাইট, অ্যান্ড কোয়ালিফাইড প্রফেশনাল ক্যান reclaim their vertical dimension. This is known as bite reclamation. Significant improvement in tooth-colored restorative materials and adhesive technique have resulted in numerous cosmetic and conservative aesthetic treatment possibilities. আমরা বিভিন্ন ধরনের tooth-colored material দিয়া এই পারপাসগুলা সার্ভ করতে পারবো। Restorative dentistry is a blend of art and science. Conservative aesthetic dentistry truly emphasize the artistic component. Okay? এখন আমরা জানলাম যে অ্যাস্থেটিক ডেন্টিস্ট্রি একটা পার্ট হচ্ছে কসমেটিক ডেন্টিস্ট্রি, হ্যাঁ, কিন্তু এই দুটার মধ্যে কিছু হলে পার্থক্য আছে। সেই পার্থক্যটা আমরা একটু মাইনুটলি দেখি। কি পার্থক্য? আমরা আবার একটু ডেফিনেশন পড়ি। অ্যাস্থেটিক ডেন্টিস্ট্রি ক্যান বি ডিফাইন্ড এজ দ্য আর্ট অ্যান্ড সায়েন্স অফ ডেন্টিস্ট্রি, defined as the art and science of dentistry applied to create or enhance beauty of an individual within functional and physiological limit. And cosmetic dentistry is application of the principles of aesthetic and certain illusionary principles. Aesthetic dentistry te illusion নাই, কিন্তু cosmetic dentistry te illusion আসবে। Illusionary principles perform to signify or enhance beauty of an individual to suit the role he has to play in his day-to-day life or otherwise. Achha, aesthetic and cosmetic dentistry are terms that are used to describe dental practice that help your teeth look better. আমরা দুটাতেই দাঁতের পজিশনকে, কালারকে চেঞ্জ করছি। ডেন্টাল প্র্যাকটিস দ্যাট হেল্প ইউর টিথ লুক বেটার, দিস ইজ ডিফারেন্ট দ্যান অ্যাজ জেনারেল ডেন্টিস্ট্রি। এবং জেনারেল ডেন্টিস্ট্রি থেকে কসমেটিক ডেন্টিস্ট্রি এবং অ্যাস্থেটিক ডেন্টিস্ট্রি কিছুটা হলো ভিন্ন, ডিফার করছে, হুইচ ইজ ফোকাসড অন সোলি অন দ্য হেলথ অফ ইউর টিথ, while these two terms are often used interchangeably. এই দুইটা টার্ম, cosmetic dentistry and
অ্যাস্থেটিক ডেন্টিস্ট্রি, দুটাই ইন্টারচেঞ্জেবলি একই জিনিস, বাট কিছু হলো তার ডিফারেন্স আছে, সেই ডিফারেন্সটা আমরা এখন একটু পড়ি। দ্য ট্রুথ ইজ দ্যাট দেয়ার আর সাম মেজর ডিফারেন্সেস বিটুইন অ্যাস্থেটিক অ্যান্ড কসমেটিক ডেন্টিস্ট্রি। সেই ডিফারেন্সটা কি? Difference are biggest difference between the two forms of dentistry is that cosmetics dentistry focus on things that will make your teeth look better. যাহা আছে তাতে অনেক অনেক ভালো পজিশনে যাবে, সেটা হচ্ছে কসমেটিক ডেন্টিস্ট্রি। দিস ইনক্লুডস থিংস লাইক টিথ হোয়াইটেনিং অ্যান্ড ভিনিয়ার। আমরা টুথকে whitening করছি is a cosmetic dentistry. On other hand, aesthetic dentistry was an approach that helps fix problems such as a few missing teeth that both fixes the problem from a functional standpoint. মনে করো সামনের 6টা দাঁত নাই, দাঁতকে বসালাম, সেটা হচ্ছে aesthetic dentistry. But also helps you to look and feel your best. এবং আমি দাঁতটা লাগানোর পর আমি বেস্ট ফিল করছি, আমার ভালো লাগছে, আমি আমার মেন্টালি আমি স্যাটিসফাইড হচ্ছি। ইন আদার ওয়ার্ডস, ইউ কুড সে দ্যাট অ্যাস্থেটিক ডেন্টিস্ট্রি ইজ এ মোর কমপ্লিট অ্যাপ্রোচ দেন কসমেটিক ডেন্টিস্ট্রি। One of the other big differences between cosmetic and aesthetic dentistry is the end goal. Aesthetic dentistry uses technique available to modern medicine to give you a more natural, healthy লুক। আমরা একটা ফিলিং করে তার লুকটা চেঞ্জ করছি, কিন্তু তার হেলথ মেনটেন হচ্ছে। যেমন অ্যাস্থেটিক ডেন্টিস্ট্রি আর টেকনিক লাইক রেগুলার ক্লিনিং, রুট ক্যানেল অ্যান্ড দ্য রেস্টোরেশন অফ দ্য টিথ উইথ ফিলিং অর ব্রিজ টু মেক ইউর টিথ লুকস নর্মাল অ্যান্ড হেলদি। আমরা একটা দাঁতকে ডিজিজ টিথকে রুট ক্যানেল করলাম, করে একটা নর্মাল ফিলিং দিলাম বা একটা নর্মাল কাভারিং দিলাম, সেটা দিয়ে আমরা কি করছি, তার নর্মাল অ্যাস্থেটিক মেনটেন করছি, হেলথ মেনটেন করছি। দ্য গোল ইজ টু গিভ ইউ হেলদি টিথ দ্যাট ফাংশন প্রপারলি সো দ্যাট ইউ ক্যান লুক ইউ বেস্ট অ্যান্ড ইট অ্যান্ড টক নর্মালি। আমরা কথা বলতে পারছি, আমরা প্রপারলি ফাংশন হচ্ছে আমার দাঁতটা। এ হচ্ছে অ্যাস্থেটিক ডেন্টিস্ট্রি পার্ট। আর ফাইনালি কসমেটিক ডেন্টিস্ট্রি ইজ এ লিটল ডিফারেন্স from aesthetic dentistry. Cosmetic dentistry uses more advanced and invasive methods to make your teeth look a little better. যেটা কসমেটিক ডেন্টিস্ট্রি ইনভেশন হবে, ইনভেসিভ, তাতে ভিতরের কাজ কিছু করব আমরা, যেটা একটা ব্লিচিং হতে পারে, সেটা ইজ কসমেটিকের পার্ট। লুক এ লিটল বেটার দেন হোয়াট ইজ considered perfect. Cosmetic dentistry includes technique like teeth whitening, braces, আমরা অর্থোডন্টিক ট্রিটমেন্টের মাধ্যমে কারেকশন করছি, ব্রেসেস, ভিনিয়ারিং করছি ইজ এ কসমেটিক ডেন্টিস্ট্রি অ্যান্ড ওয়াইড ভ্যারাইটি অফ আদার টেকনিক। দ্য আইডিয়া ইজ টু গিভ ইউ ব্রাইট হোয়াইট স্ট্রেইট টিথ দ্যাট আর পিকচার পারফেক্ট। এবং তার সে আরও যদি বেশি কনসাস হয়, তাহলে তার ছবি সুন্দর হওয়ার জন্য সে তার দাঁতকে এই পজিশনে নিয়ে যাবে। পৃথিবীতে যত অ্যাক্টর অ্যাক্ট্রেস আছে তারা সবাই কসমেটিক ডেন্টিস্ট্রির মাধ্যমে ভিনিয়ারিং করছে, হোয়াইট করছে, এই তাদের কাজ। তাহলে আমরা কিছুটা হলে ডিফারেন্স পেলাম কসমেটিক ডেন্টিস্ট্রি এবং অ্যাস্থেটিক ডেন্টিস্ট্রির মধ্যে। তো অ্যাস্থেটিক ডেন্টিস্ট্রি আর কসমেটিক ডেন্টিস্ট্রিতে ইন্টারচেঞ্জেবল টার্ম, দুটো খুবই কাছাকাছি, সামান্য ডিফারেন্স। ওকে, আচ্ছা, এখন আমরা চলে যাব দাঁতের ফর্মে। দাঁত কিভাবে আমরা একটা কসমেটিক বা এস্থেটিক ডেন্টিস্টের জন্য কিছু ফর্ম চেঞ্জ করতে হবে বা আইডিয়াল কিছু ফর্ম থাকতে হবে, সেগুলো মেনটেন করতে হবে। সার্টেন বেসিক এলিমেন্টস মাস্ট বি কনসিডার টু এনশিওর অ্যান অপটিমাল এস্থেটিক রেজাল্ট। কিছু এলিমেন্ট অবশ্যই মেনটেন করতে হবে দাঁতের জন্য। নাম্বার 1 হচ্ছে শেপ অর ফর্ম অফ টিথ। একটা শেপ, দাঁতের শেপটা কি হবে, এটা আইডিয়াল একটা ফর্ম আছে, সেই ফর্মে আনতে হবে। শেপ অর ফর্ম অফ দ্য টিথ নাম্বার 1 এলিমেন্ট। নাম্বার 2 এলিমেন্ট সিমেট্রিক্যাল হতে হবে। এই সাইড, এই সাইড, এই সাইডে সব ক্লাসে, যেমন এই সাইডের কন্ট্রালেটারাল টিথ অলওয়েজ সিমেট্রিক্যাল হতে হবে। দুইটা সেন্ট্রাল ইনসাইজার অলওয়েজ সিমেট্রিক্যাল হতে হবে। দিস ইজ সিমেট্রি অ্যান্ড প্রপোর্শনালিটি, number 2 factor. Number 2 element. Number 3 elements are
পজিশন অ্যান্ড অ্যালাইনমেন্ট, দাঁতের পজিশনটা ঠিক হতে হবে এবং অ্যালাইনমেন্টটাও ঠিক হতে হবে। নাম্বার 4 হচ্ছে সারফেস টেক্সচার অ্যান্ড ইনক্লুডেড কন্ট্যাক্ট এরিয়া, contact point, embrasure form, that are included in surface texture. Fifth point হচ্ছে দাঁতের কালার। Color is an important part of aesthetic and cosmetic dentistry. And last one is translucency. এগুলো আমরা ডিটেইলস একটু একটু করে পড়ব। আচ্ছা, আমরা একটা অ্যাস্থেটিক ডেন্টিস্ট্রিকে বা একটা কসমেটিক ডেন্টিস্ট্রিকে একটা ট্রায়াড বলা হয়েছে, একটা ট্রায়াঙ্গেল ধরা হয়েছে। ট্রায়াঙ্গেল, এই একটা ট্রায়াঙ্গেল ধরলাম আমরা। ট্রায়াঙ্গেলটা, দিস ইজ এ ট্রায়াঙ্গেল, দিস ইজ ট্রায়াঙ্গেল। একটা ট্রায়াঙ্গেলের তিনটা কোণ, তিনটা কোণের মধ্যে তিনটা কথা লেখা আছে। একটা হচ্ছে হেলথ, একটা হচ্ছে ফাংশন, আর একটা হচ্ছে অ্যাস্থেটিক। তার মানে হচ্ছে তিনটা কোণ অল্টারনেটিভলি রিলেটেড, one to another. That is, health, function and aesthetic is alternately রিলেটেড টু ইচ আদার। যেমন আমার কাছে আসছে বা আমাদের কাছে ডেন্টিস্টের কাছে আসছে দাঁতের একটা পালপাইটিস নিয়ে, আমি তার রুট ক্যানেল না করে একটা ফিলিং দিয়ে দিলাম, অ্যাস্থেটিক পারপাস সার্ভ হতে পারে, কিন্তু তার হেলথ সার্ভ হলো না এবং তার ফাংশনিং হবে না, সে ব্যথা পাবে। তাহলে একসাথে তিনটা মিলিত যখন হবে তখনই পারপাস সার্ভ হবে। তাহলে বলতে হবে অ্যাস্থেটিক, ফাংশন অ্যান্ড হেলথ। ট্রাইডের মানে এই যে ট্রায়াঙ্গেলের তিনটা মাথা, তিনটা কোণ, তিনটা কোণের তিনটা পয়েন্ট, উঁচুতে আছে, চূড়াতে আছে অ্যাস্থেটিক, এবং বেজের মধ্যে দুটার মধ্যে আছে একটা হচ্ছে ফাংশন এবং একটা হচ্ছে হেলথ। মিলে হচ্ছে তার প্রপার পজিশন, প্রপার কন্ডিশন অফ অ্যাস্থেটিক অ্যান্ড কসমেটিক্স ডেন্টিস্ট্রি। তাহলে অ্যাস্থেটিক মিনস পারটেইনিং, যুক্ত টু সেন্স অফ বিইং বিউটিফুল। অ্যাস্থেটিক, কসমেটিক যাই ধরি সব কিছু বিউটিফুল বা বিউটিফিকেশনের সাথে জড়িত। Goal of operative care is achieved by attaining health, function and aesthetic, also known as health, function and aesthetic triad. এই যে ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলটা হচ্ছে তার ফরম্যাট। এই তিনটা যখন এক হবে তখনই অ্যাস্থেটিক্যালি গুড, তখনই কসমেটিক্যালি গুড for our teeth, and these teeth are functioning to whole life. আচ্ছা, এখন আমরা প্রথম যে এলিমেন্টসটা পেয়েছিলাম সেই এলিমেন্টসের নাম ছিল শেপ অর ফর্ম। শেপ, আমরা শেপ নিয়ে একটু কথা বলি। শেপ, একটা ছবি আঁকি আমি। দিস ইজ টুথ, সেন্ট্রাল ইনসাইজার। এই যে সেন্ট্রাল ইনসাইজারটা, এটা হচ্ছে তার, এটা হচ্ছে ওয়েথ আর এটা হচ্ছে হাইট বা লেন্থ। হ্যাঁ, আচ্ছা, এই লেন্থ যদি হয় 100, হ্যাঁ, লেন্থটা যদি হয় 100, তাহলে উইডথ হবে 75 to 80% তার। এটা যদি 100% হয়, এটা যদি 100% হয় হাইটটা, দেখো হাইটটা যদি 100% হয়, 100%, তাহলে উইডথ হবে তার 75 থেকে 80%, 75 to 80%। ওকে, 75 to 80% হবে তার। তাহলে এটা যদি 1 হয় তাহলে এটা হবে 0.75 to 0.80। ওকে, আচ্ছা, আমরা আবার এই ছবি, আমরা এখানে আসলাম শেপ অর ফর্ম। তাহলে শেপটা হচ্ছে মেজিওডিস্টাল উইডথ ভার্সাস সার্ভাইকো ইনসাইজার লেন্থ। আচ্ছা, এটা ডিভাইডেশন করি আমরা কিভাবে? সাইজ অফ টিথ আর ডিভাইডেড বাই লেন্থ ভার্সাস উইডথ, লেন্থ বাই উইডথ, লেন্থ বাই উইডথ। দেখো যে আমরা কি করলাম, সাইজ অফ টিথকে অলওয়েজ ডিভাইডেশন করা হচ্ছে লেন্থ ভার্সাস উইডথ। তো লেন্থ যদি হয় 100, তো উইডথ হবে 70, তাহলে ইয়ে করলে আমরা 0.75 or 0.8 পেলাম। ধরি যদি 1, তাহলে 7 পয়েন্ট। আচ্ছা, এই 7.5 এর নিচে যদি তার পার্সেন্ট চলে যায় বা 75 এর নিচে যদি চলে যায়,
তাহলে উইডথ হবে ন্যারোয়ার টিথ। আর 85-এর উপরে যদি চলে যায় তাহলে উইডথ হবে ওয়াইডার টিথ। আর 75 to 85 or 0.75 to 0.8 হলে তাহলে বুঝতে হবে এটা নর্মাল টিথ। তাহলে নর্মাল রেঞ্জ হচ্ছে 75 to 85% অ্যান্ড লেন্থ হচ্ছে 100। এবং সেটা যদি আমি একে ধরি তাহলে 0.75 to 0.8 হচ্ছে নর্মাল টিথ, 0.75-এর নিচে হচ্ছে ন্যারোয়ার টিথ, 0.8-এর উপরে যদি চলে যায় তাহলে ওয়াইডার টিথ। ওকে, তাহলে সাইজ অফ টিথ গেল। তো ওয়াইড অ্যান্ড লেন্থ রেশিও আমরা একটু আগে পড়লাম। আচ্ছা, এখানে কিছু কথা আছে, যেমন সাইজ অফ বডি ইজ ভিজিবল অ্যাকর্ডিং টু দ্য লাইট রিফ্লেক্টেড ফ্রম ইট। এই যে সাইজ, এই যে তার উইডথ, সাইজ অফ বডি ইজ ভিজিবল অ্যাকর্ডিং টু দ্য লাইট reflected from it. It controls width and length which appears to a viewer. আমরা যখন দেখব বা মানুষ যখন দেখবে তখন তার এই অ্যাপিয়ারটা লাইট রিফ্লেকশনের সাথে চেঞ্জ হবে। কিভাবে চেঞ্জ হবে? When tooth is highlighted upon direct light, then area is depression is shadowed. আমাদের দাঁতের মধ্যে অনেকগুলা ডেভেলপমেন্টাল ডিপ্রেশন আছে, ডেভেলপমেন্টাল গ্রুপ আছে, সেটা ইনসাইজার লাইনের মধ্যেও আছে এবং টোটাল বডির মধ্যেও আছে। সেই ডেভেলপমেন্টাল গ্রুপ আছে আর ডিপ্রেশন আছে দাঁতের লেভিয়াল সারফেসের মধ্যে ভার্টিক্যালি। Tooth size and appearance can be changed by creating different prominences on facial surface or labial surface. These illusions are useful for creating apparent size of tooth, different from actual size. These concepts are important in correction of diastema closure, smile design cases. আচ্ছা, তাহলে আমরা একটু পড়ি, আমরা এখানে একটু দেখি, এই ছবিটা দেখি। আমি এইখানে ছবি আঁকছি, দেখো একটা নর্মাল টিতে এই যে ডেভেলপমেন্টাল গ্রুপ, ডেভেলপমেন্টাল ডিপ্রেশন, এই ডেভেলপমেন্ট ডিপ্রেশন ইজ রিলেটেড টু ম্যামিলন অফ ইনসাইজার এরিয়া। ম্যামিলনের সাথে ডেভেলপমেন্টাল গ্রুপের রিলেশন। যখন কোনো দাঁতের ডেভেলপমেন্টাল গ্রুপ এটা যখন এই দুইটার চেয়ে বড় থাকে তখন এই যে হচ্ছে নর্মাল। এই দুইটা একটু ছোট হবে, এই জায়গাটা বড় হবে। ডেভেলপমেন্টাল গ্রুপের মধ্যবর্তী যে এরিয়াটা পাশের দুইটার চেয়ে ছোট, পাশের দুইটার চেয়ে বড় হবে, সেটা হচ্ছে নর্মাল। নর্মালে কি হচ্ছে, ডেভেলপমেন্টাল গ্রুপের যে সাইজটা, ডেভেলপমেন্টাল গ্রুপের যে সাইজ, ভিতরের যে সাইজটা সেটা হবে এটা বড় পাশের দুইটার চেয়ে। মেজিয়াল অ্যান্ড ডিস্টাল ডেভেলপমেন্টাল লোবের চেয়ে এই লোব তিনটা লোব হলো, তাহলে মধ্যবর্তী লোবটা হবে এই দুই লোবের চেয়ে বড়, এই দুই লোবের চেয়ে এইটা বড়, সেটা হচ্ছে নর্মাল কন্ডিশন। যখন এই লোবটা বড় হয়ে যাবে, এটা ছোট হয়ে যাবে। আমরা প্রথম বলেছি এটা বড়, এই দুইটা ছোট, তখন তারপরে আছে এই দুইটা বড়, এইটা ছোট হয়ে গেছে, তাহলে ন্যারোয়ার টিথ। আর যখন দেখলাম এটা নর্মালের চেয়ে বেশি চলে গেছে, তখন আরও ছোট হয়ে গেছে এই পাশের দুইটা, তাহলে সেটা হবে ওয়াইডার টুথ। তাহলে একটা দাঁতের ডেভেলপমেন্টাল গ্রুপের ইলিউশনের কারণে দাঁতটাকে বড় ছোট মনে হতে পারে। ইলিউশনের কারণে ডেভেলপমেন্টাল গ্রুপের আলো পড়ছে, আলো পড়ার কারণে ওই ডিপ্রেশনটাকে কালো দেখা যাচ্ছে। এই কালো দেখার কারণে দাঁতটা বড় ছোট মনে হতে পারে। যেমন আমরা যদি এই ছবিটা দেখি কি হবে, দেখা গেল যে এই ডেভেলপমেন্টাল গ্রুপের কারণে এটা হচ্ছে নর্মাল পজিশন, এটা ছোট হয়ে গেছে, ডেভেলপমেন্টাল গ্রুপ ছোট, তাই ছোট ন্যারোয়ার টুথ। আর এটা আরও অ্যাপার্টলি চলে গেছে, ডেভেলপমেন্টাল গ্রুপটা বড় হয়ে গেছে, আগে যা ছিল তার চেয়ে বেশি হয়েছে, তখন তাকে বলছি ওয়াইডার, ন্যারোয়ার অ্যান্ড নর্মাল টিথ বাই ইলিউশন। ওকে, তাহলে আমরা দাঁতের উইডথ নর্মাল পজিশনে মাপা করে আমরা করতে পারি, আর ইলিউশনের মাধ্যমে আমরা এটাকে দেখতে পারি। ওকে, তাহলে আমরা কি পেলাম, তিনটা সাইজ পেলাম, নর্মাল,
নর্মালে ডেভেলপমেন্টাল গ্রুপটা মধ্যবর্তী যে লোবটা নর্মালি পাশে দুইটা থেকে একটু বড় থাকে, কিন্তু এটা যখন আরও অ্যাপার্ট হয়ে যাবে এবং ওয়াইডার, এটা যখন ছোট হয়ে যাবে তখন ন্যারোয়ার টিথ। দিস ইজ সাইজ অফ টুথ। ওকে, আসো এটা ল্যাটারাল অ্যাসপেক্টে। আমি ল্যাটারাল অ্যাসপেক্টের একটু ছবি আঁকি, ছবি এঁকে বুঝাই। আমরা যদি ল্যাটারালি দাঁতটাকে দেখি তাহলে কি হবে? ল্যাটারালি তিনটা আসবে। আমি এখানে ছবি আঁকছি, দেখো তিনটা, এইটা বুঝেই আগে আমি। ল্যাটারালি আমরা দেখি তার লেবিয়াল সারফেস হচ্ছে কনভেক্স অ্যান্ড লিঙ্গুয়াল সারফেস কনভেক্স ও কনকেভ, তাই না? যদি আমরা ভিউ দেখি, ল্যাটারাল সাইড অফ টিথ দেখি, তাহলে লেবিয়াল সারফেসটা হবে কনভেক্স অ্যান্ড লিঙ্গুয়াল সারফেস অর প্যালাটাল সারফেস ইজ এ কনভেক্স ও কনকেভ। ওকে, আচ্ছা, এইখানে কিছু আমরা জানি পেরিকাইমাটা আছে, জিনজাইভাল পেরিকাইমাটা। দিস ইজ জিনজাইভাল পেরিকাইমাটা। হোয়াট ইজ পেরিকাইমাটা? Perichymata is a depression or groove of cervical region. Gingival সব দাঁত মানে সুপারফিশিয়াল লেবিয়াল সারফেসে প্রতিটা জায়গাতেই পেরিকাইমাটা আছে, বাট জিনজাইভাল পেরিকাইমাটা ইজ দ্যাট দিস ইজ bulging portion is known as line of Piccioli and depression is known as perichymata. Perichymata is always connected to stria of রেডজিয়াস অর লাইন অফ রেডজিয়াসের যে জায়গায় গিয়ে শেষ হয়েছে সেই জায়গায় একটা ডিপ্রেশন হয়েছে, সেই ডিপ্রেশনটা হচ্ছে পেরিকাইমাটা। বাট জিনজাইভাল পেরিকাইমাটা ইজ প্রমিনেন্ট, ইজ এ বালজিং পোর্শন, ইজ এ লাইন অফ ইমব্রিকেশন, লাইন অফ Piccioli, and in between two Piccioli depression zone is depression group or depression is perichymata. ক্লিয়ার? আচ্ছা, আমরা যখন নর্মাল টিতে দেখি একটা সাইড ভিউ, তাতে কি হয়? আমরা দাঁতটাকে তিনটা ভাগে ভাগ করেছি, দেখো তিনটা ভাগ। একটা হচ্ছে সার্ভাইকাল রিজিয়ন, মিডল রিজিয়ন অ্যান্ড ইনসাইজাল রিজিয়ন। আমরা কি করব? সবচেয়ে বালজিং পোর্শনটা মিডল অ্যান্ড সার্ভাইকেলের জাংশনের কাছাকাছি থাকবে, সবচাইতে বালজ পোর্শনটা, সবচাইতে কনভেক্স পোর্শনটা, হাইয়েস্ট পয়েন্টটা থাকবে জাংশনে। তাহলে এটা হচ্ছে নর্মাল টিথ, এবং তার জিনজাইভাল পেরিকাইমাটা থাকবে মিডিল, মানে কয়েকটা থাকবে, সেটা কখনো মার্জিনের নিচে নেমে আসবে না, মার্জিনের এই জাংশনের নিচে নেমে আসবে না। এটা হচ্ছে ইলিউশনে আমরা দেখবো এটা নর্মাল টিথ। নর্মাল, এটা হচ্ছে ন্যারো টিথ। কখন ন্যারো টিথে কি হবে? ন্যারো টিথে তার কি হবে? কনভেক্স পয়েন্টে চলে আসবে মিডিল 1/3 মধ্যে, এবং তার পেরিকাইমাটা সার্ভাইকেল জাংশন অফ মিডিল অ্যান্ড সার্ভাইকেলের নিচে চলে আসবে, এবং সেটাকে আমরা বলবো ন্যারো টিথ। আর যখন ওয়াইডার টিথ হবে তখন কি হবে? এই কনভেক্স পয়েন্টে চলে যাবে একদম জিনজাইভাল লাইনের কাছাকাছি অনেক উঁচুতে চলে যাবে, এবং তার পেরিকাইমাটা চলে যাবে তার উপরে, অল্প একটা দুইটা থাকবে। তাহলে ওয়াইডার টিতে পেরিকাইমাটা কম, এবং তার হাইয়েস্ট পয়েন্ট অফ convexity is a nearer to gingival margin. This is wider teeth, this is narrower teeth, this is normal teeth. Clear? তাহলে এটা কখন হচ্ছে? Because illusion of tooth, because light reflect on the tooth surface. Okay, তাহলে আমরা যদি এটা তার লেবিয়াল সারফেসে দেখি, দেখো এটা হচ্ছে তার নর্মাল টিথ। নর্মাল টিথে তার পেরিকাইমাটা, জিনজাইভাল পেরিকাইমাটা কয়েকটা থাকে, কিন্তু সেটা জিনজাইভাল মিডিল 1 এবং সার্ভাইকেল 1/3 ক্রস করে নিচে যাবে না, কিন্তু এটা নিচে নেমে চলে আসছে, কিন্তু এটা অনেক উপরে। ঠিক আছে? দিস ইজ নর্মাল, দিস ইজ ন্যারোয়ার, অ্যান্ড দিস ইজ ওয়াইডার টুথ বাই ইলিউশন। ওকে, ইলিউশনের কারণে আমাদের দাঁতের ফর্ম, দাঁতের সাইজ চেঞ্জ হচ্ছে, এবং এটাকে আমরা কাজে লাগাবো কোথায়? ডায়াস্টেমা ক্লোজারে। আমি একটু পড়ি, আবার আসতেছি। সাইজ অফ টিথ ইউ অলওয়েজ রিলেটেড টু
combination of illusionary technique are particularly valuable for controlling the apparent dimension of teeth in procedures that result in an actual increased width of teeth such as in diastema closure. আমরা যে এই ইলিউশনটা পেলাম ল্যাটারাল সাইডের ইলিউশন এবং ফ্রন্টাল অর ফেশিয়াল অর লেবিয়াল সাইডের যে ইলিউশন, এই দুটোকে কাজে লাগিয়ে আমরা কি করব, ডায়াস্টেমা ক্লোজ করব বাই কন্ট্রোরটাকে কি করব, কম্পোজিট এডিশন ইন সাচ এ ওয়ে দ্যাট দ্য অরিজিনাল পজিশন অফ দ্য লাইন অ্যাঙ্গেল আর মেনটেইন, লাইন অ্যাঙ্গেল মেজিয়াল টু ইনসাইজাল লাইন অ্যাঙ্গেল, ডিস্টাল টু ইনসাইজাল লাইন অ্যাঙ্গেলটাকে মেনটেন করতে পারবো আমরা এই ইলিউশনের মাধ্যমে উইথ মেনটেন টু লোব বাই কন্ট্রোলিং দ্য কম্পোজিট এডিশন in such a way that the original position of the line angle are maintained, the increased width of the restored teeth are less noticeable. If full facial coverage restorations are placed, আমরা যদি ফুল ফেশিয়াল কাভারেজ রেস্টোরেশন দিই, সেটা একটা ভিনিয়ারিং হতে পারে, সেটা একটা ল্যামিনেশন হতে পারে, অথবা ডায়াস্টেমা ক্লোজার হতে পারে, তখন আমরা কি করব, এই কয়েকটা পয়েন্টকে আমরা কাজে লাগাবো। ন্যারো, আমি পিকচারগুলো দিয়ে দিয়েছি, সেখানে দেখো ন্যারো টিথ, নর্মাল টিথ অ্যান্ড ওয়াইডার টিথ কীভাবে ইলিউশনের মাধ্যমে চেঞ্জ হচ্ছে ডিউ টু ডেভেলপমেন্টাল গ্রোথ, ডিউ টু gingival pericymata, due to convexity of labial surface and concavity with convexity of lingual or palatal surface. Okay, আচ্ছা, এরপরে আসলো শেপ অফ টিথ। দাঁতের শেপটা কেমন, আগে সাইজ পেলাম, এখন শেপ পাবো। It is determined by age, sex and personality of the individual. এটা always included or dependent on age, dependent on sex and personality of the individual. প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের আলাদা আলাদা, ফিমেলের এক ধরনের, মেইলের এক ধরনের, বাচ্চাদের এক ধরনের, বড়দের এক ধরনের, এজড পার্সনের আরেক ধরনের। আচ্ছা, আমরা পড়ি। ইয়াং অ্যান্ড ফেমিনিন smile shows teeth with rounded incisal angle. আমরা জানি rounded incisal angle হয় তাদের incisal angle, that is mesial to incisal, distal to incisal line angle is a incisal angle, open incisal and facial embrasure or gingival embrasure is shows. আচ্ছা, এখানে কি বলছে তারা, এখানে বলা হয়েছে, এই ছবিটা দেখো, এখানে আমরা gingival embrasure গুলো আমরা দেখতে পাবো এবং incisal embrasure, this is incisal embrasure, this is incisal embrasure, this is embrasure গুলো আমরা শো করবে যখন হাসবে, যখন স্মাইলিং থাকবে, তখন এটা দেখা যাবে। দিস ইজ এ ফেমিনিন অর ইয়াং পারসনের স্মাইল। যখন মাস্কুলিন স্মাইল শোজ, তখন কি হবে, ঠিক তার উল্টাটা অন্য পজিশনে চলে যাবে। মাস্কুলিনে কি হবে, তার ইনসাইজাল অ্যাঙ্গেলটা হবে পয়েন্টেড, ইনসাইজাল অ্যাঙ্গেলটা হবে পয়েন্টেড, এবং মাস্কুলিনে কখনো তার জিঞ্জাইভাল এমব্রেসার আপার লিপ শো করবে না। দিস ইজ ক্রাইটেরিয়া অর ফ্যাক্টর অফ স্মাইল ডিজাইন। ওকে, তাহলে মাস্কুলিন স্মাইল শোজ ক্লোজ ইনসাইজাল এমব্রেসার উইথ প্রমিনেন্ট ইনসাইজাল অ্যাঙ্গেল। আমি কিন্তু ইনসাইজাল এমব্রেসার সেদিন পড়াইছি। এমব্রেসার কয়টা, একটা দাঁতের এমব্রেসার হয় চারটা, একটা হচ্ছে জিঞ্জাইভাল এমব্রেসার, একটা হচ্ছে অক্লুসাল অর ইনসাইজাল এমব্রেসার, একটা হচ্ছে বাক্কাল অর ল্যাবিয়াল এমব্রেসার, একটা হচ্ছে লিঙ্গুয়াল অর palatal embrasure. All embrasures are not bounded complete, but one embrasure is bounded, that is gingival embrasure is bounded. Okay, আচ্ছা, গেল আমাদের এটা। আচ্ছা, আরেকটা পয়েন্ট আমরা আরেকটা পয়েন্ট দেখতে হবে, সেটা হচ্ছে সাইড থেকে। আমরা সাইড থেকে ইলিউশনারি একটা সাইজ পেলাম, কিন্তু শেপটা কেমন হবে, সাইজ অ্যান্ড শেপের ক্ষেত্রে কি হবে, উইথ অফ টিথ টু
ল্যাটারাল ভিউতে আমরা এইটাতে চলে যাই, আবার ল্যাটারাল ভিউতে দেখি, কাছে চলে যাই। ল্যাটারাল ভিউতে দিস ইজ বালজিং পোর্শন, দিস ইজ ল্যাবিয়াল সারফেস, দিস ইজ কনভেক্স ও কনকেভ ইজ এ প্যালাটাল ও লিঙ্গুয়াল সারফেস। আমরা এটাকে আবার 3 ভাগে ভাগ করলাম। দিস ইজ সার্ভাইকাল 1/3, মিডিল 1/3 অ্যান্ড ইনসাইজাল 1/3। আমরা অলওয়েজ ইনসাইজাল এই জাংশনটাকে মাপতে হবে, এইটুকু থেকে এইটুকু মাপতে হবে। এটা যদি 2.5 থেকে 3.5 হয়, 3.5 মিলিমিটার হয়, তাহলে বুঝতে হবে এটা পজিশন নর্মাল। যদি 2.5 এর নিচে হয় তাহলে লেমিনেশন ভিনিয়ারিংয়ের প্রয়োজন হতে পারে, এবং 3.5 এর উপরে যদি চলে যায় তাহলে তার গ্রাইন্ডিং বা তার ওভার কন্ট্রোলিং আমরা বলতে পারি, তখন এটাকে কাটতে হবে। ওকে, কাটতে হবে বা ওইভাবে রেখে দিতে হবে। আমি একটু পড়ি। উইডথ অফ টিথ বাই ল্যাবিও লিঙ্গুয়াল ভার্সন, thickness is measured of anterior teeth. Ideally it should be between 2.5 to 3.5 millimeter. Okay, ওই জায়গাতে মাপা হয়। If increased 3.5 over contouring and decreased 2.5 millimeter, it necessitate aesthetic procedure. তখনই নেসেসারি হয়ে যায় অ্যাস্থেটিক প্রসিডিউরের জন্য। অ্যাস্থেটিক তার দাঁত পাতলা দেখা যাবে, তার এই জন্য ওই জায়গাতে লেমিনেশনের প্রয়োজন হতে পারে, সেখানে ভিনিয়ারিংয়ের প্রয়োজন হতে পারে। ওকে, তাহলে 2.5 এর নিচে যখন চলে যাবে, কোন জায়গাটা হচ্ছে জাংশন অফ ইনসাইজাল 1/3 টু মিডিল 1/3, এবং সেটাকে মাপতে হয় কোন দিকে? ল্যাটারাল সাইড অফ দ্য টুথ। ওকে, আচ্ছা, এখন আসো সিমেট্রি অ্যান্ড প্রপোর্শনালিটি অফ টিথ। আমরা সিমেট্রি করতে হবে। সিমেট্রি মানে একটা সাইডের দাঁত যেন অন্য সাইডের দাঁতের একদম সিমেট্রিক্যাল হয়, প্রপোর্শনাল হয়। সেটা কি? ডেন্টাল সিমেট্রি ইজ অ্যাচিভড ইফ কন্ট্রাল্যাটারাল টিথ আর প্লেসড ইকুইভ্যালেন্ট। এই দাঁতের ক্যানাইন এই দাঁতের এই সাইডের ক্যানাইনের সাথে যেন একদম সামঞ্জস্যপূর্ণ হয়, সাদৃশ্যপূর্ণ হয়, সেটা যেন ডিফারেন্ট না হয়, সেটা হচ্ছে সিমেট্রি অ্যান্ড প্রপোর্শনালিটি অফ টিথ। Restoration of teeth should be done carefully for symmetrical incisal and gingival embrasure, এবং জিঞ্জাইভাল এবং ইনসাইজাল এমব্রাশারকে আমরা মেনটেন করতে হবে। আমি একটু আগে দেখিয়েছি ইনসাইজাল এমব্রাশার এবং জিঞ্জাইভাল এমব্রাশার। A dental caliper should be used in conjunction with any কনজারভেটিভ অ্যাস্থেটিক ডেন্টাল প্রসিডিউর। যদি এইসব কাজ করে কেউ অ্যাস্থেটিক ট্রিটমেন্ট করে, অ্যাস্থেটিক পারপাস সার্ভ করে, তার ডেন্টাল ক্যালিপার্স অবশ্যই তার সাথে রাখতে হবে। ডেন্টাল ক্যালিপার্স ফর মেজারিং অফ টুথ। তাহলে কি করছে ডেন্টাল ক্যালিপার্স দিয়ে? অ্যাস্থেটিক ডেন্টাল প্রসিডিউর দ্যাট উড অল্টার দ্য মেজিওডিস্টাল ডাইমেনশন অফ টিথ। আমরা মেজিওডিস্টাল ডাইমেনশনকে মাপতে পারছি ক্যালিপার্স দ্বারা, এবং সিমেট্রিটা মেনটেন করতে পারছি। দিস রিকমেন্ডেশন ইজ পার্টিকুলারলি ট্রু ফর প্রসিডিউর সাচ এজ ডায়াস্টেমা ক্লোজার। এটা ডায়াস্টেমা ক্লোজারের জন্য সবচাইতে ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে কিছু প্রপোর্শন আছে, কিছু রেশিও আছে, কিছু প্রপোর্শন। নাম্বার ওয়ান প্রপোর্শন ইজ গোল্ডেন প্রপোর্শন। এটা কি গোল্ডেন প্রপোর্শন? গোল্ডেন প্রপোর্শন আমি একটু আগে পড়ি, তারপর আমি অবশ্যই বুঝাবো। দিস কনসেপ্ট ওয়াজ গিভেন বাই লম্বার্ডি অ্যান্ড লেভিন। এটা আবিষ্কার করেছেন লম্বার্ডি অ্যান্ড লেভিন। সিম্পলেস্ট ডেসক্রিপশন অফ দ্য গোল্ডেন প্রপোর্শন। একটা প্রপোর্শন আছে, একটা মাপ আছে। গোল্ডেন প্রপোর্শনে কোন তিনটা টিথ? সেন্ট্রাল ইনসাইজার, ল্যাটারাল ইনসাইজার অ্যান্ড ক্যানাইন। এই তিনটা মিলে একটা সেট। অ্যান্টেরিয়র টিথের একটা সেগমেন্ট, অ্যান্টেরিয়র টিথের সেগমেন্ট। এই তিনটা টিথকে একটা প্রপোর্শন মেনটেন করতে হবে। এই প্রপোর্শনের নাম হচ্ছে গোল্ডেন প্রপোর্শন। আমরা পড়ি, সিম্পলেস্ট ডেসক্রিপশন অফ গোল্ডেন প্রপোর্শন ইজ দ্যাট ইফ উই টেক দ্য ল্যাটারাল ইনসাইজার এজ এ factor of 1, then the central incisor would be 1.6. The visible part of the canine in that front photogenic view would be 0.6. This is evaluated bilaterally so that we can sure that there are symmetry from the right to left side as well as placing proportion. আমরা এই ছবিতে চলে যাই।
আমরা দেখতে পাচ্ছি তিনটা দাঁত আমরা দেখতে পাচ্ছি, সেন্ট্রাল ইনসাইজার, ল্যাটারাল ইনসাইজার অ্যান্ড ক্যানাইন। সেন্ট্রাল ইনসাইজার যদি হয় 1.6, তার মানে 1.6, হ্যাঁ, তাহলে ল্যাটারাল ইনসাইজার 1.6 এর 62% হচ্ছে 1, এবং 1 এর 62% হচ্ছে 0.6, তার মানে আমরা 0.6টা দেখতে পাবো ক্যানাইনের ফুল দাঁত আমরা দেখতে পাবো না। আমরা ফ্রন্টাল থেকে দাঁড়ায় ক্যানাইনের 0.6% দেখতে 0.6 দেখতে পারবো, বা 1.6। আচ্ছা, এটাকে যদি রেশিও বেসড করি তাহলে কি হবে, আমি একটু ছবি দেখাই। দেখাই এটা দেখো, এটা যদি 100 হয়, হ্যাঁ, 100-এর 60 or 62% হচ্ছে ল্যাটারাল ইনসাইজার, তাহলে এটা আমরা বলছি 62%। তাহলে 62%-এর 62% হচ্ছে 38%। ওকে, দিস ইজ প্রপোর্শন। আচ্ছা, আরেকটা প্রপোর্শন বলি আমরা, এটা কি আরেকটু ভাবে বলি আমরা, অলওয়েজ সেন্ট্রাল ইনসাইজার যদি এ হয় তাহলে lateral incisor and half of canine or showing part of canine is B, তাহলে A and B is always equal. Okay, this is golden proportion. আবার বলি, এটা যদি A হয় এইটুকু, width of central incisor is always proportional, always symmetrical to always equal to lateral incisor and showing part of or half of or showing part of canine. যতটুকু আমরা ক্যানাইনকে দেখতে পাবো ততটুকু হচ্ছে তার 60%, তার মানে এর 60% এটা, এর 60% এটা। এই যে 60 বা 62%কে যে প্রপোর্শনেট করছি এটাকে বলা হয় রেড প্রপোর্শন। আবার এটাকে রেড প্রপোর্শন নামেও অভিহিত করা হয়। আমরা একটু রেড প্রপোর্শনের ডেফিনেশন পড়ি। রেড প্রপোর্শন স্টেট দ্যাট দ্য উইডথ অফ দ্য টিথ অ্যাজ ভিউড ফ্রম ফ্রন্টাল শুড রিমেইন কনস্ট্যান্ট, এটা অলওয়েজ কনস্ট্যান্ট, অ্যাজ ওয়ান মুভস ডিস্টালি। যখন সেন্ট্রাল ইনসাইজারের সাথে ল্যাটারাল ইনসাইজারের আমি কম্পেয়ার করব তখন সেন্ট্রাল ইনসাইজার কনস্ট্যান্ট, তার 60% বা 62% ল্যাটারাল ইনসাইজার। আবার ল্যাটারাল ইনসাইজারের সাথে ক্যানাইনের যখন আমি কম্পেয়ার করব তখন ল্যাটারাল ইনসাইজার কনস্ট্যান্ট, তার 62% হচ্ছে ক্যানাইন। আমি যতটুকু শো করব, পুরা দাঁত না, ওইটুকু দেখা যাবে না, ক্যানাইনের ফুল ক্যানাইন দেখা যাবে না। আমরা যখন এই কর্নার থেকে এই কর্নার আমরা করি তখন কিন্তু ক্যানাইনের হাফ অথবা 62% দেখা যাবে। 62%, হাফের উপরে যাবে 62%, পুরা 100 যদি ওয়েট হয় তার 62% দেখা যাবে। এই রেশিওটাকে বলা হয় রেড প্রপোর্শন, এবং এটাকে ওই গোল্ডেন প্রপোর্শন নামে অভিহিত করা হয়েছে বা বলা হয়েছে। রেড প্রপোর্শন স্টেট দ্যাট দ্য width of teeth as viewed from frontal should remain constant as one moves distally instead of using 62% proportion. আমরা কি বুঝতে পারছি? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, যারা এই অ্যাস্থেটিক ডেন্টিস্ট্রিতে দখল করবেন, কাজ করবেন, তাদের জন্য খুব জরুরি এগুলা। তাইলে গেল আমাদের অ্যাস্থেটিক প্রপোর্শন, গোল্ডেন প্রপোর্শন এটা। আচ্ছা, তারপরে আসি আমরা রেড প্রপোর্শনে ছিল কি, এটা রেড প্রপোর্শনের মধ্যে বলেছি আমরা এটা, যে এটা রেড প্রপোর্শনে এটা ছিল সেন্ট্রাল ইনসাইজার যদি ওয়াই হয় তাহলে ল্যাটারাল ইনসাইজার এক্স, তাহলে ওয়াই বাই এক্স ইজ এ কনস্ট্যান্ট। এটা 80% হতে পারে, তার মানে ক্যানাইনটা যদি আমি টোটাল 80% দেখা যেতে পারে, 70%ও দেখা যেতে পারে, অথবা 62%ও দেখা যেতে পারে। নর্মাল রেঞ্জ হচ্ছে সবচেয়ে বেস্ট ওয়ান ইজ এ 62% শোয়িং অফ টুথ অফ ক্যানাইন। আমরা যেন ক্যানাইনের 62% পর্যন্ত আমরা দেখতে পাই, সেটা হচ্ছে সৌন্দর্য, সেটা হচ্ছে অ্যাস্থেটিক ভিউ। সেটা 70% দেখলে ভালো লাগবে না, সেটা 80% দেখলে মোটেও ভালো, কিন্তু রেঞ্জ ধরা হয় 80 থেকে 62। আমি কি বুঝাইতে পারছি? মনে হয় পারছি। এটাকে যদি আমরা গোল্ডেন প্রপোর্শন ধরি তাহলে এটা দেখো, এটা যদি টোটাল 100 হয়, ক্যানাইন টু ক্যানাইন যদি 100 হয়, ক্যানাইন টু ক্যানাইন,
তাহলে টোটাল অ্যান্টেরিয়র সেগমেন্টে যদি আমি 100 ধরি তাহলে এটা 25, এটা 25-এর 62% হচ্ছে 25-এর 15 এবং 15-এর 62% হচ্ছে 10, ঠিক আছে? তাহলে এইদিকে 25, 15, 10 আর এদিকে 25, 15, 10 মিলাই হচ্ছে 100। এটাকে যদি 200 ধরতাম আমি তাহলে 100, 62 and 38, 100, 62 and 38. This is red proportion. Red proportion means recurring aesthetic dental. Recurring aesthetic dental proportion. This is red proportion. Okay? আচ্ছা, আরেকটা প্রপোর্শন আছে, এপ্রিলি আরেকটা প্রপোর্শনকে আমরা বলি টুথ টু টুথ প্রপোর্শন। আচ্ছা, টুথ টু টুথ প্রপোর্শন, আমরা যদি সেন্ট্রাল ইনসাইজারকে এক্স ধরি তাহলে এক্স এর লেন্থ যদি ধরি 8 মিলিমিটার, 8 মিলিমিটার, এইটুকু যদি হয় 8 মিলিমিটার, তাহলে এক্স ধরেছিলাম আমরা 8, তাহলে এটা হবে ক্যানাইন সেন্ট্রাল ল্যাটারাল ইনসাইজার হবে এক্স মাইনাস 2, এক্স মাইনাস 2 অ্যান্ড ক্যানাইন হবে এক্স মাইনাস 1। তাহলে সেন্ট্রাল ইনসাইজার 8 হলে ল্যাটারাল ইনসাইজার এক্স মাইনাস 2, এক্স মাইনাস 1, সরি এক্স মাইনাস 1 7 মিলিমিটার অ্যান্ড 7 মিলিমিটার, সরি এক্স মাইনাস 2 8 থেকে 6 মিলিমিটার আর এক্স মাইনাস 1 ক্যানাইন ইজ 7 মিলিমিটার। এটা হচ্ছে আরেকটা প্রপোর্শন। এই প্রপোর্শনটা কি বলি টু টুথ প্রপোর্শন। আমি এটা ছবি দিয়েছি, দেখো, দ্য লেটেস্ট বায়োমেট্রিক স্টাডি, এটা হচ্ছে সবচেয়ে লেটেস্ট বায়োমেট্রিক স্টাডি আমরা পড়ি। দ্য লেটেস্ট বায়োমেট্রিক স্টাডি ফ্রম ডক্টর স্টিফেন চু এটা বের করেছেন, shows that if the central incisors mesiodistal width is x millimeter, then the lateral should measure as x minus 2 and the canine should be x minus 1. Clear? তাহলে x যদি হয় 8 তাহলে lateral incisor x minus 2 6, তার মানে ছোট, আর ক্যানাইন হচ্ছে তার চেয়ে বড়, টোটাল ক্যানাইন, এখানে কিন্তু ইলিউশনারি না, হাফ না, এবং ক্যানাইন ইজ এ 7, তখন তোমার হাফই দেখা যাবে। যদি আমি ল্যাটারাল ফ্রন্ট ভিউ থেকে দেখি তখন ল্যাটারাল ক্যানাইন টোটালটা দেখা যাবে না। ইট ইজ টুথ টু টুথ প্রপোর্শন। আসো এবার পরের যেটা ফ্যাক্টর ছিল, কম্পোনেন্ট পার্ট ছিল, সেটা হচ্ছে কন্টাক্ট পয়েন্ট অ্যান্ড এমব্রেশার। কন্টাক্ট পয়েন্ট অ্যান্ড এমব্রেশার আমরা জানি, কন্টাক্ট পয়েন্ট আমরা জানি কন্টাক্ট পয়েন্ট এই যে এই সেন্ট্রাল ইনসাইজার, এই সেন্ট্রাল ইনসাইজার, এই সেন্ট্রাল ইনসাইজার, এই সেন্ট্রাল ইনসাইজার, এগুলো হচ্ছে এক একটা সেন্ট্রাল ল্যাটারাল ক্যানাইন, সেন্ট্রাল ল্যাটারাল ক্যানাইন। সেন্ট্রাল ইনসাইজারের কন্টাক্ট পয়েন্ট হচ্ছে একদম নিয়ারার টু ইনসাইজাল মার্জিন। দুইটা সেন্ট্রালের মেজিয়ালি কন্টাক্ট পয়েন্ট হচ্ছে নিয়ারার টু মার্জিন, ল্যাটারালি অর ডিস্টালি সামান্য উপরে, ল্যাটারাল টু ক্যানাইন আরও উপরে, ক্যানাইন টু প্রিমোলার আরও উপরে। এইভাবে এই কন্টাক্ট পয়েন্ট অলওয়েজ গোজ টু এপিকাল। এটা যত যাবে পিছন দিকে তত এপিকালি যাবে, এপিকালি সেম এজ এটাও যত পিছনে যাবে কন্টাক্ট পয়েন্ট এপিকালি যাবে। আমি বাকিগুলো দাঁতে যাই না, আর আমরা প্রয়োজন এই 3টা দাঁত নিয়ে কথা, যেহেতু এস্থেটিক ডেন্টিস্ট্রি ফ্রি, কিন্তু এটা আমরা মনে রাখতে হবে অলওয়েজ কন্টাক্ট পয়েন্ট অফ সেন্ট্রাল ইনসাইজার মেজিয়ালি নিয়ারার টু ইনসাইজাল মার্জিন, তার থেকে একটু উপরে, তার থেকে উপরে, তার থেকে উপরে, এবং এটা অলওয়েজ রান এপিকালি অ্যান্ড পোস্টেরিয়রলি, মনে থাকবে। আচ্ছা, এখন আসো, এটা গেল একটা লাইন, এই লাইনটাকে আমাদের মেনটেন করতে হবে যদি আমি এস্থেটিক পারপাস সার্ভ করি। 2 নম্বর পয়েন্ট হচ্ছে জিঞ্জাইভাল এমব্রেশারের পয়েন্ট। দিস ইজ জিঞ্জাইভাল এমব্রেশার, দিস ইজ জিঞ্জাইভাল এমব্রেশার, দিস ইজ জিঞ্জাইভাল এমব্রেশার। জিঞ্জাইভাল এমব্রেশার অলওয়েজ স্ট্রেইট, জিঞ্জাইভাল এমব্রেশার অলওয়েজ স্ট্রেইট। আমি হয়তো আঁকতে একটু ভুল করছি, একটু আঁকা বাঁকা হয়েছে, বাট এটা অলওয়েজ স্ট্রেইট। এই জিঞ্জাইভাল এমব্রেশার অলওয়েজ জিঞ্জাইভাল এমব্রেশার পয়েন্ট টু জিঞ্জাইভাল এমব্রেশার পয়েন্ট টু জিঞ্জাইভাল এমব্রেশারের যে অ্যাপেক্স পয়েন্ট, ইন্টারডেন্টাল পয়েন্টটা হচ্ছে ইন্টারডেন্টাল পয়েন্ট অফ জিঞ্জাইভাল এমব্রেশার, হ্যাঁ, সেটা হচ্ছে অলওয়েজ স্ট্রেইট। এটা কার্ভ, এটা ছিল কার্ভ,
এটা অ্যাপিক্যালি কার্ভ, এটা পোস্টেরিয়রলি অ্যান্ড অ্যাপিক্যালি কার্ভ, এপিক্যালি তার কার্ভটা এপিক্যালি যাবে। এটা হচ্ছে স্ট্রেইট, এবং এই পয়েন্ট থেকে এই পয়েন্টের যে কানেকশন তাহাকে বলা হয় কানেক্টর। ওকে, আচ্ছা, তাহলে আমরা এই ছবিতে যাই। কানেক্টর দেখো, এই ছবিতে দেখো কানেক্টর, এখানে জিঞ্জাইভাল এমব্রেসার, এইটা হচ্ছে স্ট্রেইট, এটা হচ্ছে কার্ভ। এই জিঞ্জাইভাল এমব্রেসারের যে পিক পয়েন্ট এবং কন্টাক্ট পয়েন্টের যে একটা লাইন, এই লাইনকে বলা হয় কানেক্টর। এই কানেক্টর যদি হয় 50%, তাহলে এটা 40%, তাহলে এটা 30%। ওকে, এটা মনে রাখতে হবে, এটা 50, এটা 40, এটা যদি 40 হতো তাহলে এটা 30, এটা 20, এইভাবে। ওকে, দিস ইজ কানেক্টর। তাহলে আমরা একটু পড়ি এটা সম্পর্কে। কানেক্টর ইজ এ কানেকশন বিটুইন gingival embrasure to incisal embrasure, এবং always mid to teeth is 50%, lateral incisor to central incisor is 40%, and lateral incisor to canine is 30%। দেখো, এবং এই gingival embrasure যে লাইনটা is always straight, আর it is always কার্ভ হয়ে এক জায়গায় লাগছে গিয়ে। দেখো এখানে একটা কোণ তৈরি হয়েছে, এই কোণটা হতে হবে, দেখা যায় কোনটা হতে হবে, এইদিকে কোনটা হয়েছে, এটা মেনটেন করতে হবে ফর এমব্রেসার অ্যান্ড কন্ট্যাক্ট পয়েন্ট। এরপরে আসো অ্যালাইনমেন্ট অফ টিথ। অ্যালাইনমেন্ট অফ টিথ প্রস্টোডন্টিক্সে সবাই তোমরা পড়তেছ। অ্যালাইনমেন্টটা মেনটেন হয় কিভাবে? এর যে হাইয়েস্ট পয়েন্ট, হ্যাঁ, এই হাইয়েস্ট পয়েন্ট থেকে ইন বিটুইন ডিভাইডেশন পয়েন্ট অর মিড পয়েন্ট অফ দ্য টুথকে যদি আমি তাহলে লং অ্যাক্সিস অফ দ্য টুথ, এই লং অ্যাক্সিস অফ দ্য সেন্ট্রাল ইনসাইজারের দুইটা কি হয়? অলওয়েজ ভার্টিক্যাল। ল্যাটারাল ইনসাইজার অ্যান্ড ক্যানাইন অলওয়েজ ইনক্লাইন টু মেজিয়ালি। এই সিম্পল কথা মনে রাখি, এটা প্রস্থোডন্টিক্সে অনেক বেশি পড়বা, এটা ওইখানে বেশি। আচ্ছা, গেল। তাহলে অল দ্য অ্যান্টেরিয়র টিথ tilted mesially, but central incisor appearing vertically always. Lateral incisor and canine tipping towards midline. Okay? আচ্ছা, এটা গেল আরেকটা পয়েন্ট। আচ্ছা, এরপরে আসো জিঞ্জাইভাল এস্থেটিক পয়েন্ট। Gingival aesthetic point or gingival aesthetic view is related to জেনিথ পয়েন্ট। আমরা জেনিথ পয়েন্টে দেখি কি? জেনিথ পয়েন্ট হচ্ছে জিঞ্জাইভাল যে মার্জিনটা আছে, মার্জিনের হাইয়েস্ট পয়েন্টটাকে বলি আমরা জেনিথ পয়েন্ট। দেখো এটা হচ্ছে একটা জেনিথ পয়েন্ট, হাইয়েস্ট পয়েন্ট অফ ক্যানাইন, হাইয়েস্ট পয়েন্ট অফ ল্যাটারাল ইনসাইজার, হাইয়েস্ট পয়েন্ট অফ সেন্ট্রাল ইনসাইজার, হাইয়েস্ট পয়েন্ট অফ সেন্ট্রাল ইনসাইজার, হাইয়েস্ট পয়েন্ট অফ ল্যাটারাল ইনসাইজার, হাইয়েস্ট পয়েন্ট অফ ক্যানাইন। আচ্ছা, আগে ছিল এই হাইয়েস্ট পয়েন্ট থেকে মিড পয়েন্ট যে টার্ন মারছি সেটা হচ্ছে লং অ্যাক্সিস অফ দ্য টিথ, কিন্তু এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করেছি, ইন ডিভাইডেড লাইন, নট এ ইনক্লাইন লাইন, ইজ এ ডিভাইডেড অফ টু হাফ। Always zenith point is distally. আমরা জেনিথ পয়েন্ট সম্পর্কে আরো কিছু কথা বলবো। এই জেনিথ পয়েন্ট থেকে এই হাফ অফ midline of tooth or half of midline of tooth is narrower, এবং অলওয়েজ এটা ডিস্টালি যাবে and it is wider. এটার চেয়ে এটা বড় হবে, এটার চেয়ে এটা বড় হবে। এই জেনিথ পয়েন্ট টু মিড পয়েন্টের লেন্থটা হবে তার চেয়ে বেশি, এটা হবে তার চেয়ে এটা বেশি হবে, যত পোস্টেরিয়রলি যাবে তত বড় হবে। ওকে, তাহলে জেনিথ পয়েন্ট কি আমরা পড়ি? ইজ এ জেনিথ পয়েন্ট ইজ এ gingival zenith point represents the most apical point, gingival point, apical point of gingival line at which each tooth embrasure from the free gingival margin. It is a free gingival margin, and free gingival margin এর সবচেয়ে highest point হচ্ছে zenith point. Free gingival margin এর সবচেয়ে highest point হচ্ছে zenith point. আমরা একটু ছবি আঁকি। This is zenith point.
এবং এটা যদি হয় তাহলে এটা হচ্ছে হাফ, আর এটা হচ্ছে জেনিথ পয়েন্ট। হাফের পিছনে হাফ অর্ধেকটার পিছনে হচ্ছে হাইয়েস্ট পয়েন্ট অফ জিঞ্জাইভাল মার্জিন। জিঞ্জাইভাল মার্জিনের হাইয়েস্ট পয়েন্টকে বলা হয় জেনিথ, ZENITH, জেনিথ পয়েন্ট। এটা মেনটেন করতে হবে অ্যাস্থেটিক ডেন্টিস্ট্রিতে। ইট ইজ ইম্পর্টেন্ট ফ্যাক্টর, ইম্পর্টেন্ট পার্ট, ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ অ্যাস্থেটিক অর কসমেটিক ডেন্টিস্ট্রি, জেনিথ পয়েন্ট। ওকে, আচ্ছা, এরপরে আসো জিঞ্জিভাল অ্যাস্থেটিক লাইনকে আমরা মেনটেন করতে হবে। জিঞ্জাইভাল অ্যাস্থেটিক লাইন, আমরা একটা ছবি এঁকেছি জিঞ্জাইভাল অ্যাস্থেটিক লাইন। আচ্ছা, আমরা জানি দিস ইজ মিড লাইন, দিস ইজ সেন্ট্রাল ইনসাইজার, দিস ইজ ল্যাটারাল ইনসাইজার, দিস ইজ ক্যানাইন। আমরা যদি সেন্ট্রাল ইনসাইজারের জেনিথ পয়েন্ট থেকে ক্যানাইনের জেনিথ পয়েন্ট একটা লাইন টার্ন মারি, এটা মিড লাইনের সাথে ক্রস করি, তাহলে এটা 90 ডিগ্রি হতে হবে। যদি কোনো কারণে এটা উপরে যায় তাহলে এটা কি হবে, উপর দিকে কানেক্টেড হবে। তখন কি হবে, এই জেনিথ লাইন অ্যাঙ্গেল ছোট হয়ে যাবে। জেনিথ অ্যাস্থেটিক লাইন, জেনিথ অ্যাস্থেটিক লাইনের সাথে মিড লাইন, জেনিথ অ্যাস্থেটিক লাইন অ্যাঙ্গেলটা কি হবে, ছোট হয়ে যাবে যদি ক্যানাইন উপর দিকে চলে যায়। আর যদি কোনো কারণে ল্যাটারালি সেন্ট্রাল ইনসাইজার নিচের দিকে নামে, এটাও নিচের দিকে নামে, তাহলে এটা কি হবে, নিচের দিকে নামে, তখন এটা 90 ডিগ্রি উপরে চলে যাবে। কিন্তু নর্মালি হবে 90 ডিগ্রি। এবং ল্যাটারাল ইনসাইজার অলওয়েজ বিলো টু দ্যাট লাইন, মিনিমাম 1 থেকে 2 মিলিমিটার নিচে থাকতে হবে তার লাইনের নিচে। কার পজিশন, ল্যাটারাল ইনসাইজার। দিস ইজ এ অ্যাস্থেটিক ভিউ, দিস ইজ অ্যাস্থেটিক ভিউ ফর ল্যাটারাল ইনসাইজার, সেন্ট্রাল ইনসাইজার অ্যান্ড ক্যানাইন। সেন্ট্রাল ইনসাইজারের জেনিথ পয়েন্ট, ল্যাটারাল ইনসাইজারের জেনিথ পয়েন্ট অনেক নিচে, এবং ক্যানাইনের জেনিথ পয়েন্ট কানেক্টেড করলে মিড লাইনের সাথে 90 ডিগ্রি হবে। যদি কোনো কারণে এটা উপরে চলে যায় তাহলে জেনিথ লাইন অ্যাঙ্গেল ছোট হয়ে যাবে। যদি কোনো কারণে ল্যাটারাল ক্যানাইনটা নিচে নেমে যায় তাহলে নিচের দিকে নামবে, তখন এটা 90 ডিগ্রির উপরে চলে যাবে। এটা মেনটেন করতে হবে। আর আমরা আগে যে ছবি এঁকেছিলাম, দিস ইজ কন্টাক্ট পয়েন্ট লাইন, দিস ইজ এমব্রেসার লাইন। এমব্রেসার লাইনের gingival embrasure line, gingival embrasure line is always horizontal, but contact point of incisor incisal embrasure line angle always curve, and it is always run apically. ঠিক আছে? আচ্ছা, আমরা জানি ফেসকে আমরা 3 ভাগে ভাগ করি, এই একটা ভাগ, এই একটা ভাগ, আর এই যে ইয়ে থেকে আইব্রু থেকে একটা ভাগ, আর এইখানে অলওয়েজ এইটাকে আবার 3 ভাগ করতে পারি, এইটার জন্য সমান হয়। আবার পিপিলারি লাইন থেকে আইব্রু লাইন যেন সমান হয়, এটা 3 ভাগে ভাগ করা হয়। এগুলো প্রস্থেটিকে আছে, দেখে নিবা। আচ্ছা, আরেকটা প্রস্থেটিকের আরেকটা জিনিস আছে এখানে আছে। আমরা যদি নোজ টিপ অ্যান্ড চিনের সাথে একটা লাইন টানি তাহলে কি হবে, এই লাইনটাকে কি বলি, রিক্যাটস প্ল্যান অর ফেস প্ল্যান। টিপ অফ দ্য নোজ টু টিপ অফ দ্য চিনে একটা লাইন টানলে কি হবে, লাইনের আপার লিপটা হবে 1 থেকে 2 মিলিমিটার পিছনে, এবং লোয়ার লিপ হবে 2 থেকে 3 মিলিমিটার পিছনে। দেখো, এইটি লাইনটা মেনটেন করতে হবে। আপার লিপ পিছনে কতটুকু পিছনে এই লাইনের, 1 থেকে 2 মিলিমিটার, আর লোয়ার লিপ 2 থেকে 3 মিলিমিটার। এটা একটা লাইনে। আচ্ছা, আরেকটা লাইন টানা হয় কি, দেখো আমরা নোজ টিপের লাইন টানি, নোজ রুট অফ দ্য নোজের সাথে, আর লিপের একটা লাইন টানা হয়। যদি এটা 90 ডিগ্রি হয় বা 100 ডিগ্রি হয়, কার হবে এটা, 90 ডিগ্রি আর 100 ডিগ্রি হবে মেলের, আর এটা যদি বেশি হয় তাহলে এটা ফিমেলের হবে। ঠিক আছে, এটা মেনটেন করতে হবে। আসো, কালার মেনটেন করতে হবে আমাদের। নেক্সট হচ্ছে কালার, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কালার ইজ এ ইম্পর্টেন্ট পার্ট অফ অ্যাস্থেটিক অর কসমেটিক ডেন্টিস্ট্রি। আমি একটু পড়ি, তারপর আবার বুঝাবো। কালার ইজ দ্য মোস্ট কমপ্লেক্স অ্যান্ড লিস্ট understood artistic elements. It is an area in which numerous interdependent factors exist, all of which contribute to the final aesthetic outcome of the restorative or restoration. Although complex, a basic knowledge of color is imperative to producing consistently aesthetic restoration. First হচ্ছে shade selection.
Color varies with translucency, thickness of enamel and dentin, age of the patient, presence of any external or internal stain. এগুলো ডিপেন্ড করছে কালারের জন্য। আসল জিনিস আমরা যাই, ডিফারেন্ট কালার জোন আর প্রেজেন্ট। আমরা জানি একটা লেবিয়াল সারফেসের মধ্যে কয়েকটা কালার জোন আছে। Incisal 1/3 is lighter and translucent than cervical 1/3 and middle 1/3 always bland. দুইটা ব্ল্যান্ড করেছে। আমরা এই ছবিটা দেখি তাহলে incisal 1/3, this is incisal 1/3 is a translucent, this is middle 1/3 is a bland, and this is cervical 1/3 is always darker. Okay, ঠিক আছে। তারপরে হচ্ছে মেক র্যাপিড কম্পারিজন উইথ। আচ্ছা, আমরা কালার সিলেকশনের জন্য কি করতে হবে? ডিটারমাইন শেড এট দ্য স্টার্ট অফ অ্যান অ্যাপয়েন্টমেন্ট বিফোর দ্য টুথ ইজ সাবজেক্টেড টু ডিহাইড্রেশন। দাঁত শুষ্ক করার আগে দাঁতের কালারটা জেনে নিতে হবে, কালারটাকে মেপে নিতে হবে, কালারটা জেনে নিতে হবে। এটা কি? দাঁতকে শুষ্ক করার আগে ভিজা অবস্থায় ওয়েট করে দাঁতের কালারটা দেখতে হবে। ইউজ আইদার ন্যাচারাল লাইট নিতে হবে, কখনো রুমের লাইট দিয়ে করা যাবে না। এগুলো সবাই জানো, এগুলো পড়ে আসছো, এগুলো নতুন কিছু না, নতুন কিছু আমরা পড়বো। মেক র্যাপিড কম্পারিজনস উইথ সেই টেপস, খুব তাড়াতাড়ি সেই টেপস দিয়ে র্যাপিডলি আমাদের সেই সিলেকশন করতে হবে, না হলে কি হবে? মেক দ্য সিলেকশন র্যাপিডলি টু অ্যাভয়েড আই ফ্যাটিক, চোখে ফ্যাটিক ডেভেলপ করবে। ওকে, আর মেকআপ অফ পেশেন্ট উইথ ন্যাচারাল কালার্ড কাভার ইফ ক্লোথিং ইজ ব্রাইট। হ্যাঁ, তাহলে আমাদেরকে এই জিনিসটা মেনটেন করতে হবে। এবং এরপরে হচ্ছে ডাইমেনশন অফ কালার, আন্ডারস্ট্যান্ডিং কালার রিকোয়ার্স কম্প্রেহেন্সিভ অফ দ্য ডাইমেনশন অফ কালার। কালারের মধ্যে কয়েকটা ডাইমেনশন আছে। ফার্স্ট ডাইমেনশন ইজ হিউ, number second dimension is value, number third dimension is chroma, and last dimension is translucency. আমরা প্রথম পড়ি হিউটা কি। হিউ ইজ দ্য কালার টোন। আমরা জানি মাল্টিপল কালার, লাল, নীল, সাদা, হলুদ, এগুলো হচ্ছে হিউ। কালারের আরেকটা সিনোনিমস হচ্ছে হিউ। কালারের আরেকটা সিনোনিমস হচ্ছে হিউ, HUE, হিউ। Hue is the synonymous with the term of color and is used to describe the color of a tooth or a dental restoration. নাম গেল কালার, ফার্স্ট কালার। সেকেন্ড ওয়ান ইজ ক্রোমা, CHROMA। ক্রোমাটা কি? is the intensity of saturation, তার গভীরতা, তার কালারের গভীরতা, যেটা ইন্টেন্সিটি অর স্যাচুরেশন অর কালার টোন। যেমন কিছু কালার লাইট ব্লু হতে পারে, কিছু হবে ডার্ক ব্লু। ব্লু এর মধ্যে লাইট ব্লু, ডার্ক ব্লু। সাদার মধ্যে কিছু আছে হোয়াইট, সাদা বলি আমরা, আবার কখনো কখনো বলি গ্রে কালার, গ্রে, হোয়াইটেরই গ্রে, কারণ ওটার মধ্যে সাদাটা হচ্ছে অনেকটা গভীর। আর ভ্যালুটা হচ্ছে এই যে কালারগুলা কতটা লাইট, কতটা ব্রাইট, কতটা ডার্ক, এটা হচ্ছে ভ্যালু। তার ভ্যালুটা হচ্ছে, ভ্যালু ইজ দ্য রিলেটিভলি লাইটনেস, রিলেটিভলি ব্রাইটনেস, রিলেটিভলি ডার্কনেস। যেমন লাল রং লাল হতে পারে, অনেক সময় ব্রাইট হতে নাও পারে, অনেক সময় ডার্ক হয়ে যাবে, অনেক সময় লাইট হবে, অনেক ডার্ক হবে, অনেক ব্রাইট হবে। এই হচ্ছে তার ভ্যালু। আর ট্রান্সলুসেন্সি ইজ দ্য থ্রি-ডাইমেনশনাল রিপ্রেজেন্টেশন অফ ভ্যালু। একটা ভ্যালুর থ্রি-ডাইমেনশনাল রিপ্রেজেন্টেশন হচ্ছে ট্রান্সলুসেন্সি। ট্রান্সলুসেন্সি ইজ এ অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড ইনটেনজিবল, অধরা, যেটাকে ধরা যাবে না, দ্যাট অ্যান্ড ইজ কারেন্টলি ডিফিকাল্ট টু মেজার অ্যান্ড স্ট্যান্ডার্ডাইজড। আচ্ছা, কালার দিয়ে একটা ট্রি আছে। There are different color combination which help the dentist to select the most appropriate color matching with the tooth or teeth in patient. আমি একটা ছবি দিয়েছি, সেটা হচ্ছে মুনসেল কালার ট্রি।
দেখো মুনসেল কালার ট্রিটা কি, দিস ইজ মুনসেল কালার ট্রি। দেখো আমি ছবিটা দিয়েছি, দেখো এই যে মুনসেল কালার ট্রিটা দেখা যায়, চলে গেছে, আচ্ছা মুনসেল কালার ট্রি, এই যে দেখো নিচ থেকে এই যে ভার্টিক্যালি যে ভিতরে যে একটা মেইন স্ট্রাকচার, সেটা হচ্ছে তার হিউটা হচ্ছে তার মেইন স্ট্রাকচার। হিউটা দেখো, হিউতে কি হচ্ছে, নিচ থেকে উপরের দিকে উঠতেছে, নীল, বেগুনি, তারপরে হচ্ছে হালকা লাল, আরও লাল, কমলা কালার, হলুদ, হালকা গ্রিন, হালকা সবুজ, আবার ব্লু, হালকা ব্লু, এইভাবে একটা ট্রিয়ের মধ্যে অনেকগুলা তার কালার আছে। ভার্টিক্যালি যে কালারটা দেখো কালো থেকে সাদা হয়েছে, সেটা হচ্ছে তার বেসিক স্ট্রাকচার, তার মেইন স্ট্রাকচার হচ্ছে এটা, সেটাকে বলছি আমরা হিউ ইজ অলওয়েজ ভার্টিক্যাল। এখান থেকে দেখো বেগুনির মধ্যে দেখো গাছের বা এই সেন্টার পয়েন্টের কাছাকাছি যেগুলো আছে সেগুলো হচ্ছে খুব হালকা, এবং এটা আস্তে আস্তে যখন তার পেরিফেরির দিকে গিয়েছে অনেক গভীর, অনেক ডিপ ফর স্যাচুরেশন, তাহলে এটাকে বলছি আমরা ক্রোমা। তাহলে এই লালের হালকা লাল, এটা হচ্ছে ডিপ লাল, এটা হচ্ছে হালকা ব্লু, ওই ভিতরে হচ্ছে এই ডিপ ব্লু, এর ভিতরটা হচ্ছে হালকা ব্লু, এটা হচ্ছে পেরিফেরির দিকে। তাহলে ক্রোমা অলওয়েজ হরিজন্টাল গেল দুইটা। আর ভ্যালু, ক্রোমা, হিউ, আর লাস্ট ওয়ান ইজ ভ্যালু। ভ্যালুটা হচ্ছে দেখো আমরা হালকা কালারগুলো কোথায় আছে, এই গ্রিনেরটা হালকা গ্রিন, এটা হালকা, এর চেয়ে হালকা, এটা গভীর, এই লালটা হালকা, এই লালের চেয়ে এটা হালকা, এই যে ডার্ক, এই যে ডার্ক, এই যে লাইট, এই যে লাইট, এই যে একটা সার্কেল, একটা ক্রমান্বয়ে সার্কেল তৈরি হচ্ছে, এটাকে বলছি আমরা ভ্যালু। এই ভ্যালুতে দিয়ে আমরা কি করছি, কালার মেনটেন করছি। তাহলে আমরা ডিফারেন্ট কালার পেলাম, ডাইমেনশন, একটা পেলাম হিউ, একটা পেলাম ক্রোমা, আর একটা পেয়েছি ভ্যালু, আর রইল ট্রান্সলুসেন্সি কি, এটা আবিষ্কার করেছেন কালার সিস্টেম ইজ মোস্ট কমনলি ইউজড ভিজুয়াল কালার সিস্টেম, দ্য মুনসেল কালার ট্রি। এটাকে একটা ট্রি ধরা হয়েছে গাছের মতো, ট্রি কনসিস্ট অফ এ ট্রাঙ্ক উইথ হিউজ, এর যে ট্রাঙ্ক, এর মেইন যে ট্রাঙ্ক হিউজ arranged vertically in sequence around trunk as pages in a opened book. Color become increasingly concentrated or saturated towards the tree's periphery and progressively less intensive lower chroma near the central trunk. Okay, তাহলে আমরা একটা পেলাম। আর ট্রান্সলুসেন্সি কি, ট্রান্সলুসেন্সি আমরা দেখি, এটা হচ্ছে ফিলিং করা দাঁত, একটা কম্পোজিট, এখানে একটা কম্পোজিটের কি হচ্ছে দেখো একটা অপেক ভ্যারাইটি দেওয়া হয়েছে, এটা কম্পোজিট ফিলিং দেওয়া হচ্ছে, একটা ভিনিয়ারিং হয়েছে বা লেমিনেশন হচ্ছে, যেটাই হোক একটা কম্পোজিট। তারপরে এই যে কালোটা হচ্ছে একটা অপেক ভ্যারাইটি, আর এটা হচ্ছে ন্যাচারাল টিথ। তাহলে ন্যাচারাল টিথে কি হবে, লাইট রিফ্লেক্ট হয়ে এনামেলকে পার্টস করে ডেন্টিন পর্যন্ত চলে যাবে, এবং এটা আবার ডেন্টিন থেকে রিফ্লেক্ট করে বাইরে আসবে। এই যে যত গভীরে যাবে, যত ডেন্টিনের ভিতরে যাবে, দিস ইজ মোর ট্রান্সলুসেন্ট। আর লেস ট্রান্সলুসেন্ট কোনটা, এখানে আমরা একটা অপেক ভ্যারাইটি দিয়েছিলাম, এই অপেক ভ্যারাইটির সাথে গায়ে লেগার ভিতরে যাচ্ছে না, সে বাইরে চলে আসছে, দিস ইজ লেস ট্রান্সলুসেন্ট। তাহলে আমরা মোর ট্রান্সলুসেন্ট কোথায় পাচ্ছি, মোর ভাইটাল টিতে পাচ্ছি মোর ট্রান্সলুসেন্ট। কিন্তু ভাইটাল টিথ, বাট কিছুটা হলে তার কাজ করা হয়েছে, তার নর্মাল স্ট্রাকচার লস হয়েছে, এবং এখানে একটা ফিলিং দিয়েছি বা একটা লেমিনেশন দিয়েছি বা একটা রেস্টোরেশন করেছি, তাতে রিফ্লেকশনের কারণে এটা কম ট্রান্সলুসেন্ট মনে হচ্ছে। সো ট্রান্সলুসেন্সি ইজ ডিপেন্ডস অন রেস্টোরেশন। তাহলে ট্রান্সলুসেন্সি ইন্ডিকেট লাইক, জীবন্ত মনে হবে কখন, দাঁত যদি ন্যাচারাল হয়। অ্যাস্থেটিক ভাইটালিটি অফ ন্যাচারাল টিথ, ইফ এ টুথ ইজ নন ভাইটাল,
restored by veneers or crowns, it will allows shallow penetration. সেখানে penetration হবে লাইটের অল্প of light, making it less translucent. But যখন এটা লাইভ or জীবন্ত দাঁত হবে, নর্মাল টিথ হবে, তখন লাইটটা অনেক ডিপে যাবে, অনেক কোথায় যাবে, ডেন্টিনের ভিতরে যাবে, তখন সেটা হবে কি লাইফ লাইক অ্যাপিয়ারেন্স। ওকে, দিস ইজ ট্রান্সলুসেন্সি অর কালার। তাহলে কালারের মধ্যে চারটা জিনিস আমাদের মেনটেন করতে হবে, একটা হচ্ছে হিউ, একটা হচ্ছে ক্রোমা, একটা হচ্ছে ভ্যালু অ্যান্ড ট্রান্সলুসেন্সি। আর সিলেকশন তো আমরা কম্পোজিট রেস্টোরেশন আমরা কিভাবে সিলেকশন করি, অনেকগুলা ক্রাইটেরিয়া আছে, সেটা কম্পোজিট রেস্টোরেশন যখন আমরা কোনদিন পড়বো বা আমরা সবাই জানি, পড়ে ফেলেছি, সেটা আমাদের জানা আছে কিভাবে মেনটেন করতে হয়। জেনারেল কনসিডারেশন, কিছু কনসিডারেশন মেনটেন করতে হবে, জেনারেল ফ্যাক্টর মেনটেন করতে হবে। নাম্বার 1, ডিফারেন্ট হিউজ অফ কালার্স আর সিন ইন সার্ভাইকাল অ্যান্ড ইনসাইজাল এরিয়াস। তাহলে ডিফারেন্ট কালার অ্যান্ড হিউজ are seen in cervical and incisal areas. Cervical areas are slightly darker than incisal areas. আমি একটা ছবি এঁকেছি, ছবিটা আমরা একটু দেখি। আমি একটা ছবি এঁকেছি, দেখো। Cervical area is more darker because darker cervical area, হ্যাঁ, এটা cervical area darker, আর এটা হচ্ছে incisal area is a translucent। কেন? এই জায়গায় ডেন্টিন কম থাকে, এই জন্য ট্রান্সলুসেন্ট। এই জায়গায় ডেন্টিন বেশি এবং এই কি থিন, এনামেল পোর্শন ইজ থিন, এই জন্য এটা ডার্কার। ওকে, আচ্ছা, এটা যদি আমি সাইড ভিউ দেখি, ল্যাটারাল ভিউ দেখি, তাহলে আমরা অনেকগুলো লেয়ার পাই। এই লেয়ারে একটা ব্রাউন কালারের লেয়ার আছে, বডি অফ হাইব্রিড বলা হয়েছে তাকে, বডি অফ হাইব্রিড। আর তারপরে উপরের দিকে আছে জিঞ্জাইভাল টিন্ট, এই ডিঞ্জার কালার, জিঞ্জাইভাল টিন্ট, এই যে জিঞ্জাইভাল টিন্ট আছে, এটার জন্য এই যে কালারটা জিঞ্জাইভাল 1/3, সার্ভাইকেল 1/3 কে আমরা কালচার মানে একটা ডিপ দেখি, ডিপ। এবং এখানে আছে একটা হলুদ পোর্শন, হলুদ পোর্শনটাকে বলছি ইনসাইজাল মাইক্রোফিল, ইনসাইজাল মাইক্রোফিল ফর ন্যাচারাল টিথ। এবং নিচে আছে ইনসাইজাল হাইব্রিড, এই কোনাতে আছে ইনসাইজাল হাইব্রিড। এটা লাইট রিফ্লেক্ট করে সেকশন করে দেখা হয়েছে, এটা বইয়ে আছে, দেখে নিবা। এটা একটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের ফ্যাক্টরের নাম্বার 1 ফ্যাক্টর ছিল জেনারেল কনসিডারেশনের 1 নম্বর ফ্যাক্টর ছিল কি, ডিফারেন্ট হিউজ অফ কালার্স আর সিন ইন সার্ভাইকাল অ্যান্ড ইনসাইজাল এরিয়াস। Cervical areas are slightly darker. Cervical areas are slightly darker than incisal areas. আমরা জানি এটা। Young individuals have lighter appearance because due to thick enamel than the older individuals. And older individuals এর enamel wearing হয়। Canines have darker shade than incisor. Okay? Canine হচ্ছে এই তিনটা টিথের মধ্যে canine হচ্ছে সবচেয়ে darker teeth, anterior teeth. Teeth becomes darker due to aging and irritants like attrition. In this, due to wearing off the enamel, the underlying dentin becomes more appear. এগুলো কমন কথা, সবাই জানি। Teeth appear lighter in individuals with dark complexion and dark complexion. যারা কালো তাদের দাঁতগুলো সাদা হয়, আমরা জানি এটা। Females with dark shade of lipstick due to contrast between teeth অ্যান্ড সারাউন্ডিং। অনেক লিপস্টিকের লেয়ার যদি অনেক গভীর হয়, লালচে হয়, অনেক গাঢ় হয়, তাহলে দাঁতকে হালকা মনে হবে। এরপরে আসে আমরা স্মাইল ডিজাইন করি। অ্যাস্থেটিক ডেন্টিস্ট্রি অ্যাড্রেসেস দ্য অ্যাস্থেটিক প্রবলেম অফ টিথ অ্যান্ড স্মাইল। দ্য পারফেক্ট স্মাইল ইজ এ গিফট অফ নেচার। একটা পারফেক্ট স্মাইল হচ্ছে আল্লাহর দান। ফরচুনেটলি today, using the right methodology, we can also create it using well documented technique. আমাদের কিছু মেথোডোলজি মেনটেন করতে হবে, সেই মেথোডোলজির মধ্যে অ্যানালাইসিস করতে হবে। সেই অ্যানালাইসিসটা হচ্ছে এটা। আবার ওই ছবিতে চলে গেলাম আমরা, ওই ছবিটাতে কি হবে, ওই যে লাইন 6টা লাইন মেনটেন করতে হবে। একটা হচ্ছে লিপ লাইন, একটা হচ্ছে কন্টাক্ট লাইন, একটা হচ্ছে জিঞ্জিভাল এমব্রেসার লাইন, একটা হচ্ছে জিঞ্জিভাল অ্যাস্থেটিক লাইন, একটা হচ্ছে জেনিথ লাইন, পয়েন্ট টু
জেনিথ লাইনের যে পয়েন্ট এইখানে আছে 6টা পয়েন্ট, এই 6টা পয়েন্টকে অবশ্যই মেনটেন করতে হবে। তাহলে 6টা লাইন পেলাম আমরা। এই ছবিতে আবার দেখি 6টা লাইনটা আমরা কি কি 6টা লাইন ছিল। এই 6টা লাইন দেখো, একটা লাইন কি লিপ লাইন, একটা হচ্ছে কন্টাক্ট পয়েন্ট লাইন, তাহলে 2টা লাইন, একটা হচ্ছে এমব্রেসার লাইন, একটা হচ্ছে জিনজাইভাল এস্থেটিক লাইন, আপার হচ্ছে আবার লিপ লাইন। তাহলে 1টা 2টা 3টা 4টা। এই হচ্ছে ইনক্লাইনেশন লাইন জয়নিং টু জেনিথ পয়েন্ট টু মিড পয়েন্ট, এই হচ্ছে 5টা। আর এটা হচ্ছে এই যে আপার লিপ লাইন। এই যে 6টা লাইনকে আমাদের মেনটেন করতে হবে ফর এনি অ্যানালাইসিস অফ স্মাইল ডিজাইন। তাহলে অ্যানালাইসিস কি করছি? ইট ইজ অ্যানালাইসিস অফ দ্য ফেশিয়াল ফিচার, the smile and the relationship of the teeth to the smile that helps us identify the elements of the teeth that can be improved. এগুলা অ্যানালাইসিস করে এগুলাকে ইমপ্রুভ করতে পারলে আমাদের স্মাইল ডিজাইনটা হবে। We evaluate several features such as the gender, the age, the curvature of the lip, the length and width of the anterior teeth, as well as the position of the gums. একটু আগে সবগুলো আমরা পড়ে আসছি। With the smile analysis, we identify the positive and negative characteristics of your teeth. আমার দাঁতের মধ্যে কি কি নেগেটিভিটি আছে সেগুলোকে অবশ্যই বের করে আনতে হবে, কি কি পজিটিভ আছে সেগুলোকে আমার অ্যানালাইসিস করতে হবে। Effects they have been on your smile. ওকে, তারপর আমরা স্মাইল ডিজাইন করি, এর উপর ভিত্তি করে প্রথম করি কি চেঞ্জ করতে পারি, কিছু কিছু যদি নেগেটিভিটি সেগুলো চেঞ্জ করি। যেমন ডিপেন্ডিং অন দ্য রেজাল্ট অফ স্মাইল অ্যানালাইসিস we decide if we need to change the length of the your anterior teeth, their indication of their relative dimension. তারপরে প্ল্যান করতে হবে কিভাবে করব। we also decide if we need orthodontic or periodontal treatment in order to create a beautiful new smile, and the prosthodontic and cosmetic dentists apply new technique we are going to use to achieve the change plan. আমরা ওইভাবে মিলে একটা চেঞ্জ প্ল্যানে আসতে পারি। আর ফাইনালি পেশেন্টের সাথে টক করতে হবে, আলাপ করতে হবে তার ইকোনমিক্যাল কন্ডিশন অ্যান্ড তার সোশিয়াল স্ট্যাটাস, এগুলো নিয়ে আলাপ করে আমরা কাজ শুরু করব। ওকে, এরপরে আমরা জানি একটা মকআপের একটা ব্যাপার আছে। সবাই আমরা যারা সিনিয়ররা ডেন্টিস্ট এখানে আছি তারা মকআপ করে আমরা এই কাজটা করি। এই মকআপ একটা আর্টিফিশিয়াল রেজিন দিয়ে তৈরি করি, অর ওয়াক্স দিয়ে তৈরি করি, অথবা পুটি দিয়ে তৈরি করি আমরা একটা মকআপ। হোয়াট ইজ মকআপ? Mockup is a diagnostic technique that provides us with all the information needed. Imagine mockup like a smile simulation happening directly over your teeth, a test smile that changes temporarily the shape and size of your teeth in order to find out if the changes suggested by us are সুইটেবল ফর ইউ। এই মকআপটা কাজ করতে পারে। একটা মকআপের আমরা অনেকেই দেখবা, আমি একটু আগে ছবিও দিয়েছি, আমরা কি করি একটা মডেলের মধ্যে, একটা স্টাডি মডেলের মধ্যে কি করি, পিছনে প্যালাটাল সারফেস অথবা লেবিয়াল সারফেসের মধ্যে আমরা পুটি দিয়ে অ্যান্টেরিয়র টু অ্যান্টেরিয়র একটা পুটি মিক্স করে ইমপ্রেশন নেই, নেগেটিভ ইমপ্রিন্ট। মকআপটা হচ্ছে একটা নেগেটিভ ইমপ্রিন্ট। তারপরে আমরা চাইলে দুই ভাগে ভাগ করি, পিছনের সাইডটাও দিয়েও মেনটেন করতে পারি, পিছনের লেন্থ মাপতে পারি, পিছনের যে হাইটটা সেটা আমরা মেনটেন করি, সামনেরটাও মেনটেন করতে পারি মকআপ দ্বারা। আমরা ছবি দিয়েছি। কম্পোজিট মকআপস প্রোভাইড এ মেথড বাই হুইচ টু ইভালুয়েট দ্য অ্যাস্থেটিক ডিমান্ডস অফ এ পেশেন্টস ডেন্টিশন। The technique of mock-up fabrication can be used as aids in both diagnostic and aesthetic evaluation. When used diagnostically, they allow assessment either on study models or directly on unprepared natural teeth. এই mock-up-এর আরেক নাম হচ্ছে APT, Aesthetic Pre-Evaluate Temporaries. Aesthetic Pre-Evaluate Temporaries. এই mock-up করে আমরা কি করি, লেন্থটাকে বাড়াই, ভার্টিক্যাল দাঁতের যে লেন্থটাকে বাড়াই, ওয়েটটাকে মেনটেন করি, অ্যান্ড ইনসাইজাল এইজটাকে মেনটেন করা হয় এই মকআপ তৈরি করে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা আসি আমরা কি কি কাজ করি। আমরা ভিনিয়ারিং করি,
ভিনিয়ারিং হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে পর্সেলেইন ভিনিয়ারিং। পর্সেলেইন ভিনিয়ার্স আর ভেরি থিন পর্সেলেইন প্রস্থেসিস that are bonded on the front surface of anterior teeth, improving their shape, length and color. একটা হচ্ছে ভিনিয়ারিং এর দুই ধরনের, একটা হচ্ছে পর্সেলিন ভিনিয়ার, একটা হচ্ছে কম্পোজিট ভিনিয়ার। এবং এই ভিনিয়ারগুলা ক্লাসিফিকেশনে আমরা ক্লাসিফিকেশন দেখি। ভিনিয়ারিং এর ক্লাসিফিকেশন কি? ক্লাসিফিকেশনটা হচ্ছে বেসড অন মেথড অফ ফ্যাব্রিকেশন, ডাইরেক্ট ভিনিয়ারিং, ডাইরেক্ট ফুল ভিনিয়ার, ডাইরেক্ট partial veneer, indirect processed ceramic veneer, etched porcelain veneer and castable veneer. Based on extent of coverage, partial veneer and full veneer. এই ফুল veneer আবার দুই ধরনের, একটা হচ্ছে ফুল veneer উইন্ডো প্রিপারেশন আর একটা হচ্ছে ইনসাইজার ল্যাপিং। ফুল veneer এটা হচ্ছে partial veneer, দাঁতের মিডিল 1/3 and incisal 1/3 এ যদি কোনো একটা গ্যাপ থাকে এবং ইটস ক্যাভিটিজ এ +7 ক্যাভিটি, এই জায়গায় যদি কোনো আমরা পর্সেলেইন ভিনিয়ারিং করি বা কম্পোজিট ভিনিয়ারিং করি তাহলে এটাকে আমরা বলি পার্শিয়াল ভিনিয়ার। আর ফুল ভিনিয়ারটা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ফুল ভিনিয়ার উইন্ডো আর ফুল ভিনিয়ার ইনসাইজাল ল্যাপিং। এটা যদি এইভাবে দেখি তাহলে ইনসাইজাল পর্শনকে ল্যাপিং করছে, ওভারল্যাপ করছে, ইনসাইজাল পর্শনকে ল্যাপিং করে যাচ্ছে ফুল ভিনিয়ার টু জিঞ্জেভাল মার্জিন টু একদম ইনসাইজার ল্যাপিং। আর এটা হচ্ছে ইনসাইজার ল্যাপ করছে না, আপ টু ইনসাইজাল মার্জিন অ্যান্ড সার্ভাইকাল জিঞ্জেভাল মার্জিন। এইটুকু যদি হয় তাহলে বলি আমরা উইন্ডো ফুল ভিনিয়ারিং। এটা হচ্ছে সার্ভাইকাল ল্যাপিং, ইনসাইজার ল্যাপিং, ফুল ভিনিয়ারিং। তাহলে ফুল ভিনিয়ারিং হচ্ছে দুইটা, আর হচ্ছে পার্শিয়াল ভিনিয়ার হচ্ছে উইন্ডো নর্মাল পার্শিয়াল ভিনিয়ারিং এটা। আচ্ছা, ভিনিয়ারিং আর ল্যামিনেশনের মধ্যে পার্থক্য কী? আমরা ভিনিয়ারিং অ্যান্ড ল্যামিনেশনও একটা ইন্টারচেঞ্জেবল টার্ম। হ্যাঁ, কি হয়? Lamination and veneers are interchangeable terms. The only differences is in lamination the overall shape is not changed. ল্যামিনেশনে কোনো চেঞ্জ হবে না। মনে করি একটা প্যাকটিট আছে ল্যাটারাল ইনসাইজার, এটাকে আমি প্যাকটিটটাকে কী করলাম, পুরো ল্যাটারাল ইনসাইজার বানালাম, সেটা হচ্ছে ভিনিয়ারিং। আর ল্যামিনেশন হচ্ছে যেটা আছে সেটাতেই পুরাটা আমি করে দিলাম, সেটা হচ্ছে ল্যামিনেশন। আমরা একটু পড়ি। দ্য ল্যামিনেটস অ্যান্ড ভিনিয়ার্স আর ইন্টারচেঞ্জেবল টার্মস। দ্য অনলি ডিফারেন্সেস ইজ ইন ল্যামিনেশন দ্য ওভারঅল শেপ ইজ নট চেঞ্জ। ল্যামিনেশনে ওভারঅল শেপ চেঞ্জ হবে না, কিন্তু ভিনিয়ারিংয়ে শেপ চেঞ্জ হবে। হোয়াইল ইন ভিনিয়ার্স দ্য শেপ অফ দ্য টুথ ইজ চেঞ্জড। ল্যামিনেটস আর গিভেন অনলি where the teeth are discolored but their shape, size and position in the arch is normal. শুধু দাঁতের এক্সটার্নাল সারফেসে কোনো একটা ডিসকালারেশন হয়েছে, সেটা ইনভেসিভ ইন্ট্রিনসিক হতে পারে, সেটাকে আমি চেঞ্জ করেছি। দিস ইজ ল্যামিনেশন। বাট ভিনিয়ারিংয়েও একটা ল্যামিনেশন, বাট কখনো কখনো ভিনিয়ারিং একটা কনিক্যাল শেপ টিথকে আমি নর্মাল পজিশনে নর্মাল শেপে নিয়ে আসলাম, সেটা হচ্ছে একটা ভিনিয়ারিং। তাহলে অল ভিনিয়ারিং ইজ আমরা ওইভাবে বলতে পারি অল ল্যামিনেশন কল্ড আর ভিনিয়ারিং। প্রত্যেকটা ল্যামিনেশনকে আমরা ভিনিয়ারিং বলতে পারি, বাট অল ভিনিয়ারিং নট এ ল্যামিনেশন। এটা হচ্ছে তার মেইন কথা। আমরা তাহলে ইন্টারচেঞ্জেবল, সবই ভিনিয়ারিং, বাট সবই ভিনিয়ারিং। একটা ল্যামিনেশনও ভিনিয়ারিং, একটা ভিনিয়ারিংও ভিনিয়ারিং। বাট যখন একটা কনিক্যাল শেপ একটা প্যাকটিটকে আমি নর্মাল ল্যাটারাল ইনসাইজার বানাচ্ছি, তখন সেটা হচ্ছে শুধুই ভিনিয়ারিং, সেটা কখনো ল্যামিনেশন না। ওকে, আচ্ছা, এ গেল তার পর্সেলেইনের কথা। আমরা পর্সেলেইন ভিনিয়ারিং কেন করি, এটা ভালো। When are veneers used in porcelain? To correct the color and or the shape of teeth. কালার অ্যান্ড শেপ অফ দ্য টিথ এটা মেনটেন হয় খুব ভালোভাবে। টু ক্রিয়েট পারমানেন্টলি হোয়াইট টিথ। পর্সেলিনের কালার আরও ম্যাচ করে ভালো। টু কারেক্ট চিপ টিথ, চিপিং হয়েছে পর্শনটা, সেটাকে আমরা কারেকশন করতে পারি পর্সেলেইন ভিনিয়ারিং করে। টু ক্লোজ গ্যাপস বিটুইন টিথ, টু কারেক্ট টিথ পজিশন, টু রিডিজাইন স্মাইল, এবং স্মাইলিংয়ে রিডিজাইন করার জন্য পর্সেলিন ভিনিয়ার ইজ বেস্ট।
অ্যাডভান্টেজ, they make teeth look healthy and natural, অনেকটা ন্যাচারালি মনে হবে, হেলদি মনে হবে। they provide excellent aesthetic result is more than another veneering, it is a more cosmetic treatment, they need minimal tooth preparation, এটাতে মিনিমাল টুথ প্রিপারেশনের প্রয়োজন হয়, দে ডু নট স্টেইন ওভার টাইম, অনেক লং টাইমে এটাতে কোনো স্টেইন পড়বে না, দে প্রোভাইড এ লং লাস্টিং রেজাল্ট, বাট এ ডিসঅ্যাডভান্টেজ কি, দে আর কস্টলি অ্যান্ড টেকনিক সেন্সিটিভ। ওকে, কম্পোজিট ভিনিয়ারের অ্যাডভান্টেজ কি, কম্পোজিট ভিনিয়ার্স অর ডেন্টাল bonding are used to change the color and the shape of your teeth as well as the aesthetic of your smile in a quick and economical way, খুব তাড়াতাড়ি করতে পারি, ওয়ান চেয়ার সাইড আমরা একদিনে করে দিতে পারি। when are composite veneers bonding used, close the gaps between the teeth, improve the shape of small conical teeth or chip teeth, correct teeth inclination, changes the color of teeth permanently. Procedure, composite veneers are made in single visit, chair side with composite material that may also be used for your white filling, আমরা অনেক সময় এটাকে হোয়াইট ফিলিংও বলি, a mild itching solution is applied your teeth to provide a slightly rough surface, permitting a durable resin to bond material your teeth. The resin is then placed on your tooth and high intensity light cure it onto its surface. When the last coat has been applied to your tooth, the bonded material is sculpted to fit your tooth and polished. Advantage key, they are usually finished in one appointment, they are minimally invasive, they provide an excellent aesthetic result, they are economical. Disadvantage key, composite resin is a porous material on microscopic level, আমরা জানি এটা মাইক্রোপোরোসিটি হয়, as time goes by composite veneers may stain, ওই মাইক্রোপোরোসিটির কারণে স্টেনিং হতে পারে, these restoration will require more maintenance, এটাতে আমরা জানি কম্পোজিটের পলিশিং অনেক লম্বা একটা কাজ, and polishing is important part. Then using porcelain which is resistant to stain since it is not porous, আমরা জানি porcelain is not porous but composite is porous. The success of technique depends highly on skills and the talent of the treating dentist অভিজ্ঞতা এবং তার knowledge is important for composite veneering or composite filling treatment. If you need an economical and quick restoration of your teeth and your smile, then composite veneers or dental bonding can be a great treatment option for you. Okay, our last one is diastema closer. সবাই আমাকে বলবে আমার diastema আছে। Diastema, gaps between front teeth or diastema as called, is a controversial issue in smile aesthetic. A lot of people consider it as part of their style and they would not change it for anything. আমি চেঞ্জ করি নাই। Others consider it as big disadvantage of their smile and they wish to have it changed. Why are there gaps between front teeth? এই গ্যাপটা কেন হয়? Mismatch between small teeth and big jaws, labial frenum, genetics, congenitally missing teeth, thumb sucking, incorrect swallowing reflex, periodontitis, combination of above. এগুলো আমরা সবাই জানি। How to diastema corrected? Gaps between teeth are usually created by application of restorative material on the teeth adjacent of the gap. The treatment is successfully only if the application of restorative material is done by symmetrically in both teeth. Usually treatment are porcelain veneer, crowns, composite veneer. Okay, and last one is black triangle. আমরা জানি একটা black triangle হয়
দুইটা দাঁতের মধ্যে ব্ল্যাক ট্রায়াঙ্গেল ইজ এ, আমরা ব্ল্যাক ট্রায়াঙ্গেলটা পড়ি, পরে আজকে শেষ করি। হোয়াট ইজ ব্ল্যাক ট্রায়াঙ্গেল? ব্ল্যাক ট্রায়াঙ্গেল, হ্যাঁ আমরা ব্ল্যাক ট্রায়াঙ্গেল একটা ছবি দেই। এই যে দুই দাঁতের মধ্যে গ্যাপ হয়ে যে কালো একটা অংশ দেখা যায়, দিস ইজ জিঞ্জাইভাল এমব্রেসার রিসিস্ট করে, তখন এই ব্ল্যাক ট্রায়াঙ্গেলটা ফর্মেশন হয়। ওকে, হোয়াট ইজ ব্ল্যাক ট্রায়াঙ্গেল? ব্ল্যাক ট্রায়াঙ্গেল আর স্মল গ্যাপস that can form in between teeth and gum line. Their clinical name is open gingival embrasure. Open gingival embrasure is known as black triangle. সবাই দেখবে এই ব্ল্যাক ট্রায়াঙ্গেল, অনেকের গাম রিসিশন হলে অথবা মেডিয়াল ডায়াস্টেমা আছে, মিডলাইন ডায়াস্টেমা আছে, কিন্তু ক্লোজ কাছাকাছি বা একটা গ্যাপ আছে, তার জিঞ্জিভা রিসিস্ট করেছে। দিস ইজ নোন অ্যাজ ব্ল্যাক ট্রায়াঙ্গেল। দে জেনারেলি এফেক্ট দ্য ফ্রন্ট টিথ অ্যান্ড আর caused by lack of gum tissue because teeth taper towards the root. রুটের দিকে দাঁতটা টেপার থাকে আমরা জানি, এবং ওই জায়গাতে শো করছে একটা স্পেস, এবং সেটা দূর থেকে আমরা কালো দেখতে পাই, সেই জন্য এই স্পেসটাকে বলা হয় black triangle. Because teeth taper towards the root, the resulting gaps are often triangle shaped, এবং এটাকে অনেকটা ট্রায়াঙ্গেলের মতো দেখতে, so it is named as black triangle. কেন ব্ল্যাক ট্রায়াঙ্গেল হয়? Causes of black triangle. Black triangle are usually caused by gum recession. গাম যখন রিসেশন হবে, রিসেসড করবে, তখন ব্ল্যাক ট্রায়াঙ্গেলের developed হবে. Our gums recessed always get older or they recede pathologically owing to periodontal disease. যখন বয়সের কারণে আস্তে আস্তে গাম রিসেসড হয় or any pathological condition, তখন গাম রিসেসড হয়, এটাকে আমরা ব্ল্যাক ট্রায়াঙ্গেল বলি। এই ব্ল্যাক ট্রায়াঙ্গেলের ট্রিটমেন্ট প্ল্যান কি? Because black triangle are mainly caused by a loss of soft tissue গাম। সফট টিস্যু গামের লসিংয়ের কারণে ব্ল্যাক ট্রায়াঙ্গেল হচ্ছে, পার্টিকুলারলি দ্যাট পার্ট অফ গাম দ্যাট ইজ কল্ড ইন্টারডেন্টাল পেপিলা। ইন্টারডেন্টাল পেপিলা রিসেসড করেছে বলেই ব্ল্যাক ট্রায়াঙ্গেল ডেভেলপড হয়েছে। দ্য আইডিয়াল ট্রিটমেন্ট শুড বি দ্য রিজেনারেশন অফ দিস পার্ট অফ দ্য গাম। তাহলে আমরা আইডিয়াল ট্রিটমেন্ট হচ্ছে এই ইন্টারডেন্টাল পেপিলাকে রিজেনারেট করা, বাট এত সময় অনেকের নাই, রিজেনারেট করতে গেলে সময় লাগবে, তখন আমরা কি করি? ফিলিং করে এই ব্ল্যাক ট্রায়াঙ্গেলকে ব্লক করি বা ট্রিটমেন্ট করি, অ্যাট দ্য মেডিয়াল ডায়াস্টেমা ক্লোজ করি। At the moment and at the state of art, we have no technique able to recover the interdental papilla. Thus, the available treatments are mainly based on reshaping the tooth in order to fill the black space. আমরা কি করতে পারি? সিরামিক ভিনিয়ারিং করতে পারি, ক্রাউন করতে পারি, অ্যান্ড লাস্ট অপশন ইজ বায়োক্লিয়ার অ্যাপ্রোচ উইথ কম্পোজিট ম্যাটেরিয়াল। আমরা বায়োক্লিয়ার, আমরা যেদিন ম্যাট্রিক্স বলেছি কী ধরনের, সেটা আমরা বলেছি, সেটা আমরা জেনে নিও। বায়োক্লিয়ার অ্যাপ্রোচ আইডিয়াটেড বাই ডক্টর ডেভিড ক্লার্ক, এটা ডেভিড ক্লার্ক আবিষ্কার করেছেন, ইজ এ পিওর অ্যাডিটিভ অ্যাপ্রোচ। এডিশন করে আমরা ব্ল্যাক ট্রায়াঙ্গেলকে ট্রিটমেন্ট করি। আনটিল রিসেন্টলি dentist repaired black triangle and this gap. What is the BioClear approach? BioClear approach uses special mylar matrices for reshaping the tooth. They can be inserted without removal dental structure. ওই জায়গাতে আমরা ডেন্টাল স্ট্রাকচারকে রিমুভ করি না, শুধু ইচিং করে আমরা এই কাজটা করতে পারি। In between the space, the matrix and the tooth, the dentist with adhesive technique injected the composite material. ওই জায়গায় ইনজেকশন করে, ইনজেক্টেড মোল্ডেড মেথড, ইনজেক্টেড কম্পোজিট দিয়ে আমরা ব্ল্যাক ট্রায়াঙ্গেলকে ট্রিটমেন্ট করতে পারি। এখানে কয়েকটা স্টেপ বলা হয়েছে ট্রিটমেন্ট প্ল্যান। স্টেপ 1, ইউজ দ্য ব্ল্যাক ট্রায়াঙ্গেল ম্যাট্রিক্স গ্যাজ টু মেজার। আমরা ব্ল্যাক ট্রায়াঙ্গেলকে মেজার করি কিভাবে? একটা মেজারিং কি আছে,
নজেলের মতো, ওটা ঢুকাই আমরা মেজার যেখানে আটকাবে সেটা আনি দেখি, এবং কালার কোটেড থাকে ওই জায়গার ট্রায়াঙ্গেলের ল্যান্থটা বা ওই গ্যাসটা গেজিং করি কতটুকু তার গ্যাপ গেল। এটা আমার কাছে ছবি আছে, আমি একটু পরে দিয়ে দেবো। স্টেপ 2, দেন সিলেক্ট দ্য corresponding color coded materials, place BioClear matrix interproximally and subgingivally। তারপরে ওই BioClear ম্যাট্রিক্সগুলো অনেক কালার কোডেড হয়, কখনো কখনো হলুদ, গ্রিন, ব্লু, অনেকগুলো হয়। এটা ছোট বড় অনেক কালারের হয়। কালার বলতে পুরোটা কালার না, তার একটা সাইডে একটা কালার কোড থাকে, কালার কোডের। সেটা আমরা বুঝবো কোন কালারের সাথে। ওই গজিংটা হবে কি, ওই গজটাতে কালার কোডেড, এবার একটা ইয়ের মতো ওয়েজের মতো একটা থাকে, ওয়েজের মতো একটা থাকে, এখানে কালার কোডেড থাকে বিভিন্ন কালারের। যেই কালারে গিয়ে আটকাবে সেই কালারের আমরা কি করব, ম্যাট্রিক্সটা BioClear ম্যাট্রিক্স অ্যাপ্লাই করব। অ্যান্ড ওই ট্রায়াঙ্গেলটা যদি বড় হয় তাহলে বড় জায়গায় আটকাবে। ওই মাল্টি কালার হয়, আমি ছবি একটু পরে দিয়ে দিব, আমার কাছে আছে, আমি সবগুলো ছবি, এটা বাকি ছিল আমি ছবি দিব, দেখবা। তাহলে যেখানে আটকাবে, আমি এখানে ঢুকালাম, মনে করো এই জায়গায়, এইটা একটা ব্ল্যাক ট্রায়াঙ্গেল, এই থেকে ঢুকালাম, এক জায়গায় গিয়ে আটকাবে, বড় ছোট থেকে বড় হয়েছে, ছোট থেকে বড় ওয়েজের মতো, তাহলে একটা জায়গায় আটকাবে। আটকানো জায়গাটা যে কালারটা ছিল মাল্টি কালার থাকে ওই ওয়েজটাতে, ওই গেজিং স্কেলটাতে। তো যেখানে আটকাবে সেই কালারটা অনুযায়ী আমি BioClear ম্যাট্রিক্সটা অ্যাপ্লাই করব। দেন অ্যাপ্লাই করব আমি অ্যাডহেসিভ বন্ডিং অ্যাপ্লাই করব, এচিং বন্ডিং, এগুলো সব কিছু করার পরে কি করব, ইনজেক্ট Supreme Ultra Flowable Restorative along the margin and up to the incisal edge, এবং মার্জিন থেকে ইনসাইজাল এজ পর্যন্ত আমরা ফ্লোয়েবল কম্পোজিট অ্যাপ্লাই করব। তারপরে ওইটা কিউরিং করব, তারপরে আবার কম্পোজিট অ্যাপ্লাই করব। কি ধরনের, ইনজেক্ট ওয়ার্ম সুপ্রিম আলট্রা ইউনিভার্সাল রেস্টোরেটিভ ইনটু দ্য আনকিউড ফ্লোয়েবল আনটিল ম্যাট্রিক্স ইজ ফিল্ড। তারপরে আমরা আরেকটা কম্পোজিট অ্যাপ্লাই করব, করে দুটাকে মেনটেন করব। তারপর আবার লাইট অ্যাপ্লাই করব, তারপরে রিমুভ দ্য ম্যাট্রিক্স, তারপরে কন্ট্রোল মেনটেন করব বাই সফটফ্ল্যাক্স ডিস্ক। এটা পলিশিং কিট, এই পলিশিং কিট অনেকগুলো আছে কম্পোজিটের জন্য, সেই নিয়ে আরেকটা চ্যাপ্টার কোনোদিন পারি তাহলে পড়ায় দেব। সফটফ্ল্যাক্স ডিস্ক আমরা ইউজ করব, তারপর ফ্লসিং করব, ফিনিশিং করব, পলিশ করব, তারপরে আমরা এটাকে ভালো করে দেখব যে ম্যাচ হয়েছে কিনা, তারপর পেশেন্টকে আমরা তাকে বিদায় করব। তখন পেশেন্ট তার এই যে ব্ল্যাক ট্রায়াঙ্গেল নিয়ে আসছিল এবার চলে যাবে, তখন সে যদি আয়না দেখে কি ফিল করে, পেশেন্ট উইল এনজয় বিউটিফুল লং লাস্টিং রেজাল্টস উইদাউট দ্য অ্যাপিয়ারেন্স অফ ব্ল্যাক ট্রায়াঙ্গেল। থ্যাংক ইউ। তাহলে আমাদের এইটুকু, আরও অনেক কিছু আছে আমাদের এস্থেটিক কসমেটিক ডেন্টিস্ট্রিতে। আমাদের ফাইনাল ইয়ারের জন্য এইটুকু যথেষ্ট। আমরা যারা কাজ করছি, আমরা রেগুলার, তাদের জন্য যথেষ্ট। যে জায়গাটা বুঝি নাই সেই জায়গায় কোয়েশ্চেন পাঠাও, আমি ওইখানে তার সমাধানটা দিয়ে দিব। ওকে, সবাই ভালো থাকো। ঈদ মোবারক, ঈদ মোবারক। আল্লাহ আমাদেরকে মুক্তি দিক। আমাদের অনেক ডেন্টাল সার্জন আজকে কোভিডে আক্রান্ত, আমরা তাদের জন্য দোয়া করি। কালকে হচ্ছে জুমাতুল বিদা, আমরা যেখানেই থাকি দোয়া করতে পারবো, দোয়া করে আল্লাহর কাছে চাইব আল্লাহ যেন সবাইকে ভালো রাখে। এইটুকুই চাওয়া আমাদের। আজকে আমাদের বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সেক্রেটারি জেনারেলের জন্মদিন, আমরা তার দীর্ঘায়ু কামনা করছি। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থেকো। আমার মনে হয় এখানে অনেক কিছু বোঝার বাকি আছে, কোয়েশ্চন পাঠাও, আমি সমাধান করে দিব ইনশাল্লাহ। এবং এইখান থেকে কেউ উৎসাহিত হয়, কেউ কসমেটিক ডেন্টিস্ট্রিতে ভালো কাজ করতে পারো। কসমেটিক ডেন্টিস্ট্রিতে বাইরে অনেক ডিগ্রিও নেওয়া যায়, অনেক ট্রেনিংও করা যায়। সবাই করো, ভালো থেকো। আর দেখা হবে ঈদের পরে, যদি ক্লাস আমাকে নিতে বলা হয় নিব। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। যারা সিনিয়র ডেন্টিস্ট, আমার সিনিয়র না, যারা সিনিয়র ডেন্টিস্টরা আজকে দেখেছো সবাইকে ধন্যবাদ। যারা স্টুডেন্ট তাদেরকেও ধন্যবাদ। আল্লাহ হাফিজ। আল্লাহ সবাইকে রহম করুক, বাংলাদেশকে, আমাদের দেশকে বাঁচিয়ে রাখুক, আমরা ভালো থাকি, এইটুকু চাই। আল্লাহ হাফিজ, আল্লাহ হাফিজ। ঈদ মোবারক।